ওকে, তাহলে আজকের সিবিএলএমটা আমরা শুরু করি। আমি এতক্ষণ ভিডিও করছিলাম না, তাই এটা আমরা আবার একটু পজ করে ভিডিও করলাম। ঠিক আছে, দেখেন, অর্গানাইজিং কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট ইনভলভ প্রিপারিং অ্যাসেসমেন্ট এনভায়রনমেন্ট। তাহলে প্রথম শব্দটা, যে কোনো অ্যাসেসমেন্ট নেওয়ার আগে আমাদের প্রথম শব্দটা হবে যে অ্যাসেসমেন্টের এনভায়রনমেন্টটা ঠিক আছে কিনা। দুইটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে। আমি যে সেন্টারে অ্যাসেসমেন্ট নিচ্ছি সেই সেন্টারের আমার কনটেক্সট ঠিক আছে কিনা, এনভায়রনমেন্ট ঠিক আছে কিনা। অর্থাৎ ফিজিক্যাল এনভায়রনমেন্ট, আমরা এর আগের চ্যাপ্টারে আমরা পড়ছি যে কনটেক্সট বলতে কি কি বোঝায়। তাহলে কনটেক্সের ওই অংশটুকু ঠিক আছে কিনা আমরা এটা একটু খেয়াল করতে হবে। তার সাথে খেয়াল মানে করতে হবে, প্রিপারেড করতে হবে কাকে? ক্যান্ডিডেট অফ অ্যাসেসমেন্ট। যারা অ্যাসেসমেন্ট দিবেন তাদেরকে আমাদেরকে প্রিপারেড করে নিতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে এনভায়রনমেন্ট বা কনটেক্সটটা, 2 নম্বর হচ্ছে কি? ক্যান্ডিডেট। দ্য প্রসেস অফ অর্গানাইজিং অ্যান্ড কন্ডাক্টিং কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। তাহলে কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করার কী কী প্রক্রিয়া আছে? অর্গানাইজড অ্যান্ড কন্ডাক্টিং কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট কনসিস্ট অফ দ্য ফলোয়িং সিরিজ অফ স্টেপস। নিচের যে স্টেপগুলো দেওয়া আছে সেই স্টেপের মাধ্যমে আমরা সাধারণত এটা কেউ কিছু বললেন? বুঝিনি এই কথাটা। আপনি আরেকবার বলবেন কষ্ট করে, আমি শুনতে পারি না। ইমরান স্যার বলতে হচ্ছে যে স্ক্রিন শেয়ার করবেন কিনা, উনি এটা বলতে থাকে স্ক্রিন শেয়ার করবেন কিনা। স্ক্রিনটা শেয়ার হয় নাই স্যার। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়নি, আমি তো খেয়াল করি নাই। আমরা তো সব সামনে সিট নিয়ে বসা আছে, তাই জন্য বলি আর কি স্ক্রিন শেয়ারের কথা। না না, বলবেন না কেন, বলবেন তো। আমি খেয়াল করি নাই যে আমি স্ক্রিন শেয়ার করি না, আমি ভুলে গেছি। আচ্ছা সমস্যা না, আমি এখন স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন? জি স্যার। আমরা আসলে স্ক্রিন শেয়ারটা তখন করা হয় নাই। ওকে ফাইন, সমস্যা নাই। একটু দেখেন এখন। অর্গানাইজড অ্যান্ড কন্ডাক্টিং কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট কনসিস্ট অফ দ্য ফলোয়িং সিরিজ অফ স্টেপস। তার মানে সহজ কথা, কতগুলো সিরিজ অফ স্টেপস আছে, যে স্টেপসগুলোর মাধ্যমে আমরা কি করব? একটা কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট কি করব? কন্ডাক্ট করব, বা অর্গানাইজড করব। তাহলে 1 নম্বর স্টেপ কি বলছে? প্রিপারড ক্যান্ডিডেট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট সেলফ অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট। তার মানে আমাকে প্রথমেই যে অ্যাসেসমেন্ট দিবে ওই ক্যান্ডিডেটকে কি করতে হবে? প্রিপারেড করে নিতে হবে। ঠিক আছে, অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট সেলফ অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, তাহলে অ্যাসেসমেন্টের যে ইনস্ট্রুমেন্টগুলো লাগবে এই জিনিসগুলোকে আমার কি করতে নিবে? ফার্স্ট প্রিপারেড করে নিতে হবে। ঠিক আছে, কারণ অ্যাসেসমেন্ট তৈরি করার জন্য আমার প্রশ্নপত্র লাগবে, যা যা লাগবে এগুলো আমাকে আগে কি প্রিপারেড করে নিতে হবে। 2 নম্বর হচ্ছে কালেক্ট এভিডেন্স কন্ডাক্ট অ্যাসেসমেন্ট ইভেন ইউজিং দ্য অ্যাসেসমেন্ট টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, 2 নম্বর স্টেপটাই হচ্ছে যে আমাকে তো এভিডেন্স কালেক্ট করতে হবে। ঠিক আছে, এভিডেন্স কালেকশনের জন্য আমার যে যে বিষয়গুলো লাগবে, যে যে ইনস্ট্রুমেন্টগুলো লাগবে, অ্যাসেসমেন্ট টুলসগুলো লাগবে, সেগুলো আমাকে কি করতে হবে? প্রিপারেড করে নিতে হবে। মেক অ্যাসেসমেন্ট ডিসিশন। ঠিক আছে, অ্যাসেসমেন্ট ডিসিশন নিতে হবে। প্রোভাইড ফিডব্যাক টু ক্যান্ডিডেট। অ্যাসেসমেন্ট ডিসিশন বলতে আমরা সিম্পলি বুঝি যে আমি যখন এভিডেন্সটা কালেক্ট করলাম, গত ক্লাসে কিন্তু আমি বলছি এভিডেন্স কী জিনিস, তারপর অ্যাসেসমেন্ট টুলস কী জিনিস, কোশ্চেন পেপার কী জিনিস, তাই না? এখন কথা হচ্ছে যখন আমার হাতে যখন আমার কাছে অ্যান্সার শিটটা চলে আসছে, এটা কিন্তু এভিডেন্স হয়ে গেছে, তাই না? তাহলে এই এভিডেন্সের উপর বেস করে আমাকে কি অ্যাসেসমেন্টের ডিসিশন নিতে হবে যে আমার ক্যান্ডিডেট কি কম্পিটেন্স আর নট ইয়েট কম্পিটেন্স। এরপরে কি করতে হবে? এই যে নট ইয়েট কম্পিটেন্স বা কম্পিটেন্স হলো, তাদেরকে আমাকে একটা পজিটিভ ফিডব্যাক দিতে হবে। মানে সহজ কথা, একটা ফিডব্যাক দিতে হবে। ফিডব্যাকটা কিভাবে দেয় এটাও কিন্তু অ্যাসেসমেন্টের একটা পার্ট। ঠিক আছে, আপনাকে অবশ্যই ভালো ফিডব্যাক দিতে হবে।
মানে একটা ক্যান্ডিডেট নট ইয়েট কম্পিটেন্স হয়েছে, কি কারণে তাকে আপনি নট ইয়েট কম্পিটেন্স দিছেন, বা তার আর কোন কোন জায়গায় ডেভেলপ করতে হবে, তার কোন কোন ইউনিট অফ কম্পিটেন্সিতে আরও ডেভেলপ করতে হবে, কোন এলিমেন্টসে তার আর ডেভেলপ করতে হবে, এটাকে কিন্তু আপনাকে কি তার কাছে সুন্দর করে বলে দিতে হবে, যেন ক্যান্ডিডেট নিজেই স্বীকার করে না সে আসলে পুরোপুরিভাবে এখনও দক্ষ হয় নাই, তার আরও অনেক গ্যাপ আছে, গ্যাপগুলা কি সংশোধন করতে হবে। এরপরে কি করতে হবে, রেকর্ড অ্যান্ড রিপোর্ট দ্য অ্যাসেসমেন্ট আউটকাম টু, আমরা এনএসডি বলতে পারি তাই না, তাহলে রেকর্ড করতে হবে এবং এটা রিপোর্ট করতে হবে এনএসডির কাছে। আর রিভিউ দ্য অ্যাসেসমেন্ট প্রসেস, অ্যাসেসমেন্ট প্রসেসটা আরেকবার আপনি নিজে থেকে রিভিউ করবেন। তাহলে একেবারে সহজ প্রসিডিউর, এটা যদি পরীক্ষা আসে ঠিক আছে আপনারা ইজিলি লিখতে পারবেন। কি করতে হবে, কতগুলো স্টেপে ফলো করে আমাদেরকে অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করতে হয়। এই স্টেপগুলোর মধ্যে প্রথমে আমাকে প্রিপেয়ার করতে হবে মানে অ্যাসেসমেন্ট যারা দিবে এসএসসি, এবং কি প্রয়োজনীয় ইয়াগুলো ইনস্ট্রুমেন্টগুলো, হ্যাঁ আমার অ্যাসেসমেন্টের জন্য যে যে ইনস্ট্রুমেন্ট লাগবে সবগুলো ইনস্ট্রুমেন্টই কি রেডি করে নিতে হবে। এরপরে আমার অ্যাসেসমেন্ট টুলসগুলো রেডি করতে হবে, যে আমি এভিডেন্স কালেক্ট করার জন্য যে অ্যাসেসমেন্ট টুলসগুলো ইউজ করব। নেক্সট ওয়ান, মেক অ্যাসেসমেন্ট ডিসিশন, আমাকে ওই এভিডেন্স কালেক্ট করার পরে ডিসিশন নিতে হবে কে কম্পিটেন্স হলো, কে নট ইয়েট কম্পিটেন্স হলো। যে কম্পিটেন্স হলো তাকেও আমাকে বলতে হবে সে ফিউচারে কিভাবে ডেভেলপ করবে, কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে, আর যদি কোনো তার উইকনেস থাকে সেটাও তাকে বলে দিতে হবে। ঠিক আছে, মেন কথা একটা ফিডব্যাক তিনটা অংশের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে কি পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, কি স্কিল কিস, হ্যাঁ আপনাকে অবশ্যই প্রথমে পজিটিভ কথা বলে শুরু করতে হবে, মাঝখানে ওনার যত ল্যাকিংস, যত ওনার গ্যাপ আছে এই গ্যাপগুলো তুলে ধরতে হবে, লাস্ট ওয়ান আবার পজিটিভ কথা বলে শেষ করতে হবে। প্রত্যেকটা কী বলে ফিডব্যাক একই রকম হবে। তাহলে ডিসিশন নেওয়ার পরে ক্যান্ডিডেটকে অবশ্যই ফিডব্যাক দিতে হবে যে কী কারণে আপনি তাকে নট ইয়েট কম্পিটেন্স দিয়েছেন, কী কারণে আপনি তাকে নট ইয়েট কম্পিটেন্স দেননি। রেকর্ড করতে হবে, আপনি যে ডকুমেন্টগুলো কালেক্ট করলেন এগুলো রেকর্ড করতে হবে এবং এটা এনএসডি বরাবর রিপোর্ট করতে হবে, এবং রিভিউ করতে হবে অ্যাসেসমেন্ট প্রসেস। অ্যাসেসমেন্ট প্রসেসটাকে ফুল অ্যান্ড ফাইনাল রিভিউ করে দেখতে হবে যে ঠিক আছে কিনা সব কিছু ক্লিয়ার। তো তাহলে একটা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করার জন্য যে প্রসিডিউরগুলো অ্যাপ্লাই করতে হয় এগুলো হচ্ছে কি এই প্রসিডিউরগুলো। প্রিপারিং ক্যান্ডিডেট অ্যাডমিনিস্ট্রেট সেলফ ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, প্রথম যে আমরা ধাপটা পড়লাম প্রিপারিং ক্যান্ডিডেট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট সেলফ ইনস্ট্রুমেন্ট। স্যার সংজ্ঞাটা যদি আরেকবার বলতেন স্যার। কোনটা? এই যে অর্গানাইজার কন্ডাক্ট ইনফরমেশন নাম্বার 1 এ যে সংজ্ঞাটা বলছেন সেটা আবার বলতেন। এখানে আমি কোনো সংজ্ঞা বলছি? আমি এখানে স্টেপগুলো বলছি। হ্যাঁ, আমাদের যে স্টেপগুলো আছে, যে স্টেপগুলোর মাধ্যমে আমরা কি করি, আমাদের নর্মালি আমরা আমাদের যে অ্যাসেসমেন্ট এটা কন্ডাক্ট করি। হ্যাঁ, স্টেপগুলো কি কি? প্রথম স্টেপটা হচ্ছে কি আমাকে প্রিপারেড হইতে হবে, মানে আমাকে তৈরি করে নিতে হবে কাকে হ্যালো ওগুলা ছিলাম, ওগুলা শুনছি আর কি, স্টেপগুলো কি কি গুলো শুনছি আর কি। তাহলে আমি তো কোনো ডেফিনেশন বলি নাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এরপরেও যদি বলে থাকি হয়তো আমি খেয়াল করতে পারছি না। হ্যাঁ, আপনি করবেন ওই অডিওটা শুনে নিতে পারবেন, ঠিক আছে, যেহেতু আমরা করছি। ওকে ফাইন। হ্যাঁ, এরপর দেখেন প্রিপারিং ক্যান্ডিডেট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সেলফ ইনস্ট্রুমেন্ট। তাহলে এটা হচ্ছে মূল কথা যে আমি আমার ক্যান্ডিডেটকে কিভাবে তৈরি করব। হ্যাঁ, এটা একটা সবসময় কি ওকে দেখেন প্রিপারিং অ্যাসেসমেন্ট এনভায়রনমেন্ট। তাহলে ওই এখানে দুইটা জিনিস আছে, প্রিপারিং ক্যান্ডিডেট এবং কি অ্যাডমিনিস্ট্রেট সেলফ অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট। এখানে আমরা প্রথমে পড়ে আসছি ক্যান্ডিডেটের সাথে অবশ্যই কি থাকতে হবে, একটা কমন জিনিস থাকবে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। অর্থাৎ আপনি যে জায়গায় অ্যাসেসমেন্ট নেবেন সেই এনভায়রনমেন্টটা অ্যাসেসমেন্ট নেওয়ার উপযুক্ত কিনা এইটা আপনার সব সময় ফার্স্ট প্রায়োরিটি থাকবে। অ্যাসেসমেন্ট নেওয়ার যদি উপযুক্ত না হয় ওই জায়গায় আপনি কখনোই অ্যাসেসমেন্ট নেবেন না, ঠিক আছে। কারণ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে বা আমাদের কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, কম্পিটেন্সি বেসড ট্রেনিংয়ের ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি, একদম নাম্বার 1 প্রায়োরিটি কিন্তু হচ্ছে সেফটি। এটা ভুলে গেলে কখনোই চলবে না। আচ্ছা, এখানে আমরা দেখি কি বলছে, ইউর রোল অ্যাজ এ অ্যাসেসর অফ কম্পিটেন্সি। অ্যাসেসর হিসেবে আপনার রোলগুলো কি হবে? আচ্ছা, বলছে যে টু মেক দ্য ম্যানি অ্যাসেসমেন্ট ইন দেয়ার ডেইলি লাইফ, সিলেক্ট কি ফ্রেশ ফ্রুটস।
আচ্ছা, এই ইয়েগুলোতে আমরা যাচ্ছি না, আমরা শুধু যাচ্ছি টু আন্ডারটেক দিস রোল ইউ মাস্ট বি টু অ্যাবল। আমরা এখানে নিচের লাইনটা পড়ি, ইন ইউর রোল অ্যাজ এ অ্যাসেসর অফ কম্পিটেন্সি, ঠিক আছে, ইউ উইল হ্যাভ দ্য কম্পেয়ার্ড এ ক্যান্ডিডেট এভিডেন্স অ্যাগেনস্ট দ্য পারফরমেন্স ক্রাইটেরিয়া ফর অ্যাসেসমেন্ট অ্যান্ড মেক জাজমেন্ট অ্যাবাউট দ্য ক্যান্ডিডেট ইজ কম্পিটেন্ট অর নট ইয়েট কম্পিটেন্ট। তার মানে আপনার রোলটা যদি আমরা বলি অ্যাসেসর হিসাবে কম্পিটেন্সিতে আপনার রোলটা হচ্ছে আপনি যে এভিডেন্সগুলো কালেক্ট করবেন সেই এভিডেন্সগুলোর উপর বেস করেই শুধুমাত্র কি আপনি আপনার ক্যান্ডিডেটকে একটা কি দিবেন, ফিডব্যাক দিবেন, ঠিক আছে। এবং আপনার সব সময় খেয়াল রাখতে হবে যে আপনাকে কম্পেয়ার করতে হবে আপনার এভিডেন্স এবং কি এই যে উনি যে অকুপেশনের যে পারফরমেন্স ক্রাইটেরিয়া যে এলিমেন্টসগুলো কমপ্লিট করছে সেই এলিমেন্টসের এগেনস্টে সে যে এভিডেন্সগুলো দিচ্ছে সেই এভিডেন্সগুলো কতটা জাস্টিফাইড, ঠিক আছে। এটার উপর বেস করে আপনি শুধু কি ক্যান্ডিডেটকে কম্পিটেন্স আর নট ইয়েট কম্পিটেন্স দিবেন, অন্য কোনো কিছুর উপরে দেওয়া যাবে না। যেমন আজকে আমরা পড়বো এটা যে একটা অ্যাসেসমেন্ট কি কি কারণে বায়াস হতে পারে, হ্যাঁ, মানে নর্মালি আমাদের অ্যাসেসররা কোন কোন জায়গায় ভুল করতে পারে এই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব, মানে কমন মিস্টেকস অফ অ্যাসেসর, এটা থাকবে একটা পয়েন্ট। তাহলে টু আন্ডারটেক দিস রোলস ইউ মাস্ট হ্যাভ কি ইন্টারপ্রিট দ্য ক্রাইটেরিয়া অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের ক্রাইটেরিয়া সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে, ডেমনস্ট্রেট অ্যাট এ হাই লেভেল অফ নলেজ স্কিল অ্যান্ড অ্যাটিটিউড টেকনিক্যাল এরিয়া হুইচ ইউ আর অ্যাসেসিং। তার মানে আপনি যে বিষয়ে অ্যাসেসমেন্ট নিচ্ছেন সেই বিষয়ে আপনার অবশ্যই কি হাই লেভেলের নলেজ স্কিল অ্যান্ড অ্যাটিটিউড থাকতে হবে, ঠিক আছে। ডেমনস্ট্রেট আর দ্য রিকোয়ার্ড কি ইন্টারপার্সোনাল স্কিল, তাহলে ইন্টারপার্সোনাল স্কিল রিলেটেডও আপনার কি নলেজ থাকতে হবে। অ্যাবাউট রিলেভেন্ট অ্যাসেসমেন্ট টেকনিক, অ্যাসেসমেন্ট টেকনিক সম্পর্কে আপনার পর্যাপ্ত নলেজ থাকতে হবে। ইনশিওর দ্যাট দ্য এভিডেন্স প্রোভাইড আর সাফিসিয়েন্ট, আপনি যে এভিডেন্সগুলো নিচ্ছেন এই এভিডেন্সটা যেন আপনার ডিসিশন মেকিংয়ের জন্য সাফিসিয়েন্ট হয়, এটাও ইনশিওর করতে হবে। মেক ইম্পার্শিয়াল জাজমেন্ট, ঠিক আছে, জাজমেন্টের ক্ষেত্রে কোনো পার্শিয়ালিটি করা যাবে না। প্রোভাইড দ্য কন্ডাক্টিভ ফিডব্যাক টু দ্য ক্যান্ডিডেট, আপনাকে সব সময় ক্যান্ডিডেটকে একটা ভালো ফিডব্যাক দিতে হবে। ইউ শুড অলসো ফ্যামিলাইজড ইউর সেলফ উইথ, এইসব বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে দ্য ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ অ্যান অ্যাসেসর, তাহলে অ্যাসেসরের ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি কী, অ্যাপ্রোচ অ্যান্ড পারপাস দ্য অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড টেকনিক্স, তাহলে আমার যে অ্যাসেসমেন্ট মেথড এটার পারপাস এবং টেকনিকটা কি, প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজড অ্যাসেসমেন্ট, রেকর্ডিং দ্য রেজাল্ট, রিভিউ দ্য অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড প্রসেস। ওকে, free consent mean the people, আচ্ছা, as an assessor the judgment you make about the assessment will affect them significantly, তার মানে আপনি অ্যাজ এ অ্যাসেসর হিসাবে আপনার এসএসসিতে যে জাজমেন্ট দিবেন এটা তাদেরকে সিগনিফিক্যান্টলি এফেক্ট করবে। ইউ হ্যাভ টু রেসপন্সিবল টু ইনশিওর ফ্রি কন্টেন্ট অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি, ঠিক আছে, তাহলে আপনাকে অবশ্যই এটা আপনার দায়িত্ব যে আপনি এই বিষয়গুলোর কনফিডেন্সিয়ালিটি এবং তাদেরকে কি কারণে আপনি কোন ডিসিশনটা দিয়েছেন এটা তাদের সাথে আলোচনা করা। আচ্ছা, এখানে আপনার মাসনোগুলার ভিতর একটা হচ্ছে এই যে আপনাকে পারপাসটা মুখস্থ কি প্রসেসটা মুখস্থ করতে হবে, এটা একদম মাসনো, হ্যাঁ। আর এখানে বলছে যে আপনি যদি ভালো অ্যাসেসমেন্ট করতে চান, অ্যাসেসমেন্ট হিসাবে আপনার যে রোল আপনি প্রয়োগ করতে চান, তাহলে আপনাকে নিচের এই দক্ষতাগুলো নিচের এই জ্ঞানগুলো থাকতে হবে, ঠিক আছে। আর পরেরটা হচ্ছে যে আপনি যে জাজমেন্টটা দিচ্ছেন আপনার এসএসসিকে, সে এটাতে অবশ্যই ইনফ্লুয়েন্স হবে। কেউ যদি নট ইয়েট কম্পিটেন্স হয় তার জন্য একটা খারাপ লাগে না বিষয়টা, যে আমি নট ইয়েট, সে যদি কিছুই নাও পারে এরপরেও সে যখন নট ইয়েট কম্পিটেন্স হবে সে তো ভাবে আমি সবই পারি, কিন্তু তাকে আসলে কি আপনাকে ফিডব্যাক দিয়ে বোঝায় দেওয়া যে আসলে তার কোন কোন জায়গায় প্রবলেম ছিল, ঠিক আছে। তাহলে আমাকে আগে তাকে এই অ্যাসেসমেন্ট সম্পর্কে ধারণা দিতে হবে। বি ইনফর্ম ইফ অ্যান্ড কি অ্যাসেসমেন্ট ইজ প্ল্যান্ড, বি গিভেন দ্য ডিটেলস অফ দ্য অ্যাসেসমেন্ট, নট বি কি প্রেশার্স টু আন্ডারটেক দ্য অ্যাসেসমেন্ট, ঠিক আছে। এই বিষয়গুলো তাদের কাছ থেকে কি কনসেন্ট নিয়ে নিতে হবে যে আপনাকে তো আমরা যখন অ্যাসেসমেন্ট নিয়েছি অ্যাসেসমেন্টটা কি যথেষ্ট প্ল্যানফুল হয়েছে কিনা, একটার পর একটা সিরিয়ালি ধাপে ধাপে আমরা নিয়েছি কিনা, ঠিক আছে, এবং অ্যাসেসমেন্টের প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ডিটেলস বর্ণনা করা হয়েছে কিনা, নট বি প্রেশার, এবং অ্যাসেসমেন্টের কোনো জায়গায় কাউকে প্রেশার করা হয়েছে কিনা, ঠিক আছে। মেড অ্যাভেলেবল অথরাইজড পার্সোনাল, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় অথরাইজড পার্সোনালের অ্যাভেলেবিলিটি থাকবে। কিপ সিক্রেট, হ্যাঁ,
এবং এই জিনিসগুলোকে খুব সিকিউরড অবস্থায় রাখতে হবে। কনটেক্সট অফ এনভায়রনমেন্ট, আমরা এটা আগেও পড়ছি, এখন আরেকবার বলে দিচ্ছি যে কনটেক্সট মানেই হচ্ছে কি কন্ডিশন, সিচুয়েশন। হ্যাঁ, আপনি যে এনভায়রনমেন্টে ইয়াটা নিচ্ছেন, অ্যাসেসমেন্টটা নিচ্ছেন, এই এনভায়রনমেন্টটা ঠিক আছে কিনা, অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য এটা ঠিক এনভায়রনমেন্ট কিনা। তাহলে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট মে ইনক্লুড, এটাও কিন্তু মাস্ট নয়, এর আগেও আপনি পড়ছেন, এখনও আপনি কি দেখতে পারেন। ঠিক আছে, এনভায়রনমেন্ট হুইচ অ্যাসেসমেন্ট উইল বি ক্যারিড আউট, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্ট, রিলেশনশিপ বিটুইন ইউনিট অফ কম্পিটেন্স অ্যান্ড ক্যান্ডিডেটস রিয়েলস ওয়ার্ক, টাইম পিরিয়ড ওভার দ্য অ্যাসেসমেন্ট টেক প্লেস। ইনফর্ম রিলেভেন্ট পিপল অ্যাবাউট দ্য অ্যাসেসমেন্ট। ঠিক আছে, আপনার অ্যাসেসমেন্টের সাথে রিলেভেন্ট পিপল যারা আছে তাদেরকে ইনফর্ম করা। সাম পিপল ইউ মে নিড টু কন্ট্রাক্ট ইনক্লুড, হ্যাঁ, আপনার অ্যাসেসমেন্ট রিলেটেড বিষয়গুলোতে যাদের সাথে কন্ট্রাক্ট করবেন। দ্য পিপল হু ট্রেন্ড ইউর ক্যান্ডিডেট, ঠিক আছে, তাহলে যারা কি করতেছে আপনার এসএসসিদের ট্রেন করছে। তারপর দ্য ট্রেনিং সুপারভাইজার যে ছিল, পিপল রেসপন্সিবল ফর ম্যানেজিং দ্য রিসোর্স ইউ রিকোয়ার্ড টু কন্ডাক্ট দ্য অ্যাসেসমেন্ট। তার মানে যে সকল মানুষজন আপনার রিসোর্সগুলোকে ম্যানেজ করতেছে, ঠিক আছে, তাদেরকে আপনার লাগবে। অ্যাজ ফর এক্সাম্পল কম্পিউটার অপারেটর লাগতে পারে যদি কম্পিউটার রিলেটেড কোনো কিছু থাকে, যেমন আপনাদের সিবিটি এর পরীক্ষাতে কি এখানে থাকে, প্রেজেন্টেশন থাকে, তাহলে কি একজন কম্পিউটার অপারেটর লাগতেও পারে। অফিস স্টাফ লাগতে পারে অ্যাসেসমেন্ট ভেন্যুতে, হ্যাঁ, যারা অ্যাসেসমেন্ট ভেন্যুতে কাজ করে, অফিসমেন্ট ভেন্যুতে, তাদেরকেও কি মানে ইনফর্ম করা লাগে। তাহলে এই চারজন ব্যক্তিকে কি অ্যাসেসমেন্ট রিলেটেড বিষয়গুলোতে ইনফর্ম করা যেতে পারে। প্রিপারিং ক্যান্ডিডেট ফর অ্যান অ্যাসেসমেন্ট ইভেন্ট, তাহলে এই অ্যাসেসর মাস্ট বি অ্যাবল টু, আমরা বলি না ওই যে প্রথমেই যখন আমরা বলি যে কনটেক্সট অ্যান্ড পারপাস, ওই যে বলছিলাম অ্যাগ্রিমেন্ট শিটে 6টা জিনিস থাকে, এই 6টা জিনিসের ভিতরে এটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে কি এক্সপ্লেইন দ্য কনটেক্সট অ্যান্ড পারপাস অফ অ্যাসেসমেন্ট ফর দ্য অ্যাসেসমেন্ট অ্যান্ড দ্য অ্যাসেসমেন্ট প্রসেস। তাহলে আমাকে অবশ্যই অ্যাসেসমেন্ট শুরুর আগে অ্যাসেসমেন্টের কনটেক্সট, পারপাস এবং কি অ্যাসেসমেন্ট প্রসেসটা বর্ণনা করতে হবে। এক্সপ্লেইন দ্য ইউনিট অফ কম্পিটেন্সি অফ অ্যাসেসড, কোন কোন ইউনিট অফ কম্পিটেন্সির উপর আজকে অ্যাসেসমেন্ট নেওয়া হবে। এভিডেন্স টু বি কালেক্টেড, কীভাবে এভিডেন্স কালেক্ট করতে হবে। আউটলাইন দ্য অ্যাসেসমেন্ট প্রসিডিউরটা কীভাবে হবে। দ্য প্রিপারেশন হুইচ দ্য ক্যান্ডিডেট শুড আন্ডারটেক অ্যান্ড আনসার অ্যানি কোশ্চেন। ঠিক আছে, তাহলে অ্যাসেসমেন্টটা কীভাবে হবে এইটাও কি ক্যান্ডিডেটের কাছে স্পষ্ট করে বলে দিতে হবে। অ্যাসেস দ্য নিড অফ ক্যান্ডিডেটস, মানে স্পেশাল নিড যদি কারোর থাকে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করার মতো, এটাও আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে। শেক ফিডব্যাক, হ্যাঁ, রিগার্ডিং দ্য ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যান্ড কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এভিডেন্স রিকোয়ার্ড অ্যান্ড অ্যাসেসমেন্ট প্রসেস। ঠিক আছে, যদি তাদের কোনো জিজ্ঞাসা থাকে, ইভেন আপনি যখন লাস্টে ফিডব্যাক দেবেন, এই ফিডব্যাকের সময় ফুল অবস্থা সম্পর্কে, ফুল কন্ডিশন সম্পর্কে সে যে কনসার্ন ছিল, সে যে বিষয়গুলো জানতো, এইটাও ফিডব্যাকের মধ্যে কি অ্যাড করে দিতে হবে। তাহলে আমরা দেখলাম যে একটা ক্যান্ডিডেটকে অ্যাসেসমেন্টের জন্য প্রিপারেড করতে হলে এই টাইপের জিনিসগুলো আপনাকে বলতে হবে ক্যান্ডিডেটের সামনে। ঠিক আছে, সাপোর্টিভ এনভায়রনমেন্ট ফর দ্য অ্যাসেসমেন্টের জন্য সাপোর্টিভ এনভায়রনমেন্ট কি বলছে, রিগার্ডলেস অফ অ্যাসেসমেন্ট কনটেক্সট, the assessor must provide the supportive environment before the commencing of the assessment by। তার মানে কি অ্যাসেসমেন্ট পরীক্ষাটা যে এটা একটা কি বোর্ড পরীক্ষা না, বিশেষ পরীক্ষা না, একেবারে সবাই মানে একেবারে হয়ে যাবে, নার্ভাস হয়ে যাবে। আপনাকে আগে তাদেরকে ফ্রি করে নিতে হবে যেন তারা এই বিষয়টাকে অত নার্ভাস না হয়। আপনি যে তাদের সাথে ফ্যাসিলিটেটর হিসাবে আছেন, অ্যাজ এ এক্সামিনার হিসাবে না, এটা তাদেরকে কি বুঝাই দিতে হবে যে আমি আপনাদের সাথে ফ্যাসিলিটেটর হিসাবে আছি, এক্সামিনার হিসাবে না। তাহলে সাপোর্টিং এনভায়রনমেন্ট তৈরি করার জন্য মেক শিওর দ্য এনভায়রনমেন্ট ইজ সুইটেবল ফর অ্যাসেসমেন্ট। তাহলে প্রথমেই হাসি মুখে বললেন আপনারা আসার আধা ঘন্টা আগেই আমি আসছি, এসে সমস্ত কেন্দ্রটাকে আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি এবং আমার কাছে মনে হয়েছে আজকের কেন্দ্রটা অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য একেবারে সিকিউরড, ঠিক আছে, একেবারে ফিট। আপনাদের কি মনে হয়? ঠিক আছে, আপনাদের চোখে কি এই কেন্দ্রে এমন কিছু ধরা পড়েছে যে অ্যাসেসমেন্ট নেওয়ার উপযুক্ত না, বা কোনো রকমের হ্যাজার্ড, কোনো রকমের রিস্ক আপনাদের চোখে ধরা পড়েছে? যদি তারা বলে না কোনো কিছু ধরা পড়ে নাই, তাহলে আমরা সবাই বলতেছি যে আজকের কেন্দ্রটা পরীক্ষা নেওয়ার জন্য বা অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য একদম 100% কি ফিট। এই যে এই কথাটা বললাম, এইটাই তো তাদেরকে ইনফরমেশন দেওয়া যে আজকের কনটেক্সটটা কী আছে, এনভায়রনমেন্টটা ঠিক আছে। ইনশিওর দ্যাট দ্য ক্যান্ডিডেট আর রিল্যাক্স
নট টু অ্যাপ্রিহেন্সিভ। ক্যান্ডিডেটকে বলতে হবে যে দেখেন আপনারা এখানে আজকে কি আপনাদের দক্ষতার পরীক্ষা দিতে আসছেন, যে জিনিসটা অলরেডি আপনারা দক্ষ। সো এখানে কি আপনারা কোনো বিশেষ পরীক্ষা দিতে আসেন নাই, বা চাকরির ভাইবা চাকরির পরীক্ষা দিতে আসেন নাই। সো আপনাদেরকে এখানে কি খুব বেশি পরিমাণে অ্যাংজাইটি দেখানো যাবে না, ঠিক আছে? আপনারা একেবারে রিল্যাক্স মোডে পরীক্ষা দেন, যার যে সমস্যা আমাকে বলেন, ঠিক আছে? আজকে সারাদিন আমি আছি আপনাদের সাথে ফ্যাসিলিটেটর হিসাবে। সো আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো অ্যাডজাস্টমেন্ট আমি কি অ্যাডজাস্ট করে দিব। তাদেরকে এমনভাবে বলেন যে তারা আপনার প্রতি কি হোপ পায় একটা, যে না আমাদের কি আর স্যার খুব ভালো, উনি খুব কড়া না, ওনার কাছে খুব ভালোভাবে কি অ্যাসেসমেন্টটা দেওয়া সম্ভব। এরপর আপনি গ্রিটিংস করেন তাদের সাথে, ওয়েলকাম করেন তাদেরকে, অ্যাস্টাবলিশ রিপোর্ট উইথিন দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে? রিপোর্টিং টাইমটা ঠিক করে নেন, অ্যালাউইং দ্য ক্যান্ডিডেট টু টাইম টু সেটেল অ্যান্ড ফিল কমফোর্টেবল। হ্যাঁ, আপনি তাদেরকে শুরুতেই বলে দেন আমরা রিটেন নিব 1 ঘন্টা, তারপর আমাদের ডেমনস্ট্রেশন, এরপরে হবে ডেমনস্ট্রেশন 2 ঘন্টা, ঠিক আছে? আপনারা যদি যা যা বলার আপনি যা যা করবেন আগের থেকেই বলে নেন। এরপরে ভাইবা হবে। তারপর কি ইনভাইট দ্য ক্যান্ডিডেট টু আস্ক কোশ্চেন। হ্যাঁ, আপনাকে ফ্রি হ্যান্ড হতে হবে, ঠিক আছে? বলতে হবে যে কোনো সমস্যা আপনারা আমার কাছে, আজকে আমি হচ্ছে আপনাদের ফ্যাসিলিটর, সো আপনারা আজকে যে কোনো সমস্যা কি আমার সাথে শেয়ার করতে পারেন। আর যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা নির্দ্বিধায় আমাকে কি বলতে পারেন, ঠিক আছে? যে কোনো জিনিস আপনাদেরকে বুঝাই দিতে আজকে আমি সারা দিন আপনাদের সাথে আছি। যখন আপনি এই কথাগুলো তাদের কাছে ফ্রি হ্যান্ডে বলবেন, দেখেন অ্যাসেসমেন্ট শুরুর প্রথম আধা ঘন্টায় কি এই জিনিসগুলোর উপরেই থাকে। এইসব শেষ করার পরে আমরা তাদেরকে কি দেই, সেলফ এক্সামিনেশন শিট বা কি সেলফ শিটটা দেই তাদেরকে আমরা, সেলফ অ্যাসেসমেন্ট শিট যেটাকে আমরা বলি। আচ্ছা, তাহলে সাপোর্টিভ এনভায়রনমেন্টটা গেল। এরপর ইনফরমেশন অফ ক্যান্ডিডেট। হ্যাঁ, বলছে যে টু কি দ্য সাকসেসফুল অ্যাসেসমেন্ট প্রসেস ইনভলভ দ্য ইনফর্মিং দ্য ক্যান্ডিডেট শুড বি প্রোভাইড উইথ দ্য ক্লিয়ার ইনফরমেশন অ্যাবাউট দ্য হাউ টু রেজিস্টার ফর দ্য অ্যাসেসমেন্ট ইভেন্টস, দ্য ইউনিট অফ কম্পিটেন্সি অফ অ্যাসেসমেন্ট, দ্য evidence he or she required to present, the evidence gathering process, the role of assessor, the time allowed the assessment, when they can begin the assessment tasks, তারপর দ্য ইনফরমেশন মে বি প্রেজেন্টেড আইদার ওরাল অর রিটেন। এই জিনিসগুলো কি তাদেরকে আমরা ইনফর্ম করতে পারি। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট ইন কম্পিটেন্সি বেসড, এটা হচ্ছে কম্পিটেন্সি বেসড পরীক্ষার সবচেয়ে বড় সৌন্দর্য, ঠিক আছে? ইকুইটিটা মেনটেন করার জন্য রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা সবসময় ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তাহলে দ্য রিজনেবল অ্যাডজাস্টমেন্ট অফ অ্যান অ্যাসেসর ক্যান বি মে বি ইনক্লুড, কোন কোন রিজনেবল অ্যাডজাস্টমেন্ট আমরা করতে পারি। এই রিজনেবল অ্যাডজাস্টমেন্টগুলো আপনাদের যদি মনে থাকে আমরা ইনক্লুসিভিটি অধ্যায় ডিটেলস পড়েছি, এখানে সেম জিনিসগুলাই বিস্তারিত দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? ইন্ডিজেনিয়াস মানে কি আদিবাসীর ইয়েদের জন্য আমরা কি, বা কালচারাল আমাদের যদি ডিফারেন্সিয়েশন থাকে, ডিফারেন্ট কালচার, সেই ক্ষেত্রে আমরা কি কি নিতে পারি, ওইখানে কি বিস্তারিত দেওয়া আছে। ঠিক ওই জিনিসগুলাই কি এখানে তুলে দেওয়া আছে। এখানে কিন্তু এটা ভালো করে আপনাদের বলছিলাম ওইখানে যে শিখতে হবে যে ইন্ডিজেনিয়াস ডিফারেন্স যদি থাকে তাহলে তার ভিতরে কালচারাল ব্যাকগ্রাউন্ডগত পার্থক্য আছে, স্পিকিংয়ে পার্থক্য আছে, রিডিং রাইটিং নিউমেরেসিতে পার্থক্য আছে, তাই না? তাহলে এখানে কি কনসিডার করতে হবে ল্যাঙ্গুয়েজ, লিটারেসি, নিউমেরেসি অ্যান্ড ক্যাপাবিলিটি, ঠিক আছে? প্রোভাইড পার্সন সাপোর্ট উইথ দ্য কি, মানে এই জিনিসগুলো কিন্তু আমরা পড়ে আসছি আগেও। সো এখানে আমি চাচ্ছি না এটাতে পড়ে আর কি নষ্ট করার জন্য, ঠিক আছে? আপনারা এটা নিজেরাই পড়ে নিতে পারবেন যে মানে এটা আপনাকে পড়তে হবে কি ক্যাটাগরিটা, আর হচ্ছে কি আমরা এই ক্ষেত্রে কী কী ব্যবস্থা নিতে পারি, ঠিক আছে? অ্যালাউ দ্য এনাফ টাইম টু লার্ন অ্যাবাউট দ্য কি কমিউনিটি, হাউ দে মে বি ইম্প্যাক্ট দ্য অ্যাসেসমেন্ট প্রসেস, ফর এক্সাম্পল হোয়ার দ্য এজ, জেন্ডার অ্যান্ড অ্যাসেসর ইস্যু, চেক দ্য অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি আর দ্য ইনক্লুসিভ, অ্যাসেসমেন্টটা ইনক্লুসিভ আছে কিনা, কালচারাল সেন্সিটিভিটি কোনো কিছু আছে কিনা অ্যাসেসমেন্ট প্রসেসের ভিতর বা টুলসের ভিতরে, ইট মে বি মোর অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য ডেমনস্ট্রেট নলেজ রেদার দেন দ্য কি টক অ্যাবাউট দ্য ওয়ান্স নলেজ। হ্যাঁ, যদি দেখি যে আসলে তার কথা বলতে সমস্যা হয়, তার ভাষা আমি বুঝি না, তাহলে তাকে আমি ডেমনস্ট্রেশনের দিকে বেশি গুরুত্ব দিতে পারি। আইডেন্টিফাই এনি ইভেন্টস অব্লিগেশন দ্যাট মে বি অ্যাফেক্টেড দ্য টাইমিং অফ অ্যাসেসমেন্ট, ঠিক আছে? আমাকে আইডেন্টিফাই করতে হবে যদি কোনো বাধা বা অব্লিগেশন থাকে, ঠিক আছে? এই বাধাটা যদি টাইম রিলেটেড হয়, যে সে হাতের লেখা অনেক স্লো, তাহলে তাকে আমরা কি একটু অ্যাডজাস্ট করে টাইমটাকে বাড়ায় দিতে পারি তার জন্য 10 মিনিট,
যে আপনি 10 মিনিট সময় বেশি পরীক্ষা দেবেন, সমস্যা নাই। ঠিক আছে, এইভাবে ইন্ডিজিনিয়াস ডিফারেন্স আমরা বিভিন্ন কাজ করতে পারি। এইজ রিলেটেড বিষয়গুলো আছে, ঠিক আছে। এইজ রিলেটেড বিষয়গুলো আমরা কি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে পারি। একজন অনেক বেশি বয়স্ক, 60 বছর বয়স, আর সবাই কি 40-এর নিচে, তাহলে 60 বছর বয়স যে তাকে আমরা কি আমাদের যে ইয়া আছে, অ্যাসিস্ট্যান্টের প্রিন্সিপাল আছে, ওই প্রিন্সিপালগুলোর ভিতরে থেকে আমি আমার নর্মসের ভিতরে থেকে তাকে রিজনেবল অ্যাডজাস্ট করে দিতে পারি। জেন্ডার ইস্যু তো সেম জিনিস, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারি। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আলাদা হলেও রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করা যাবে। তারপর কি ডিসঅ্যাবিলিটি, যদি কারোর ফিজিক্যাল, মেন্টাল, সাইকোলজিক্যাল ডিসঅ্যাবিলিটি থাকে তাকেও কি বিভিন্নভাবে করা যাবে। লো লেভেল অফ লিটারেসি, নিউমারেসি, তার মানে কারোর যদি সংখ্যা জ্ঞান, তারপর লেখাপড়ার জ্ঞান কম থাকে তাকেও কি করতে হয়, এই কাজটা করতে হয়। যেমন বিউটিফিকেশনে আপনি গেছেন অ্যাসিস্টমেন্ট নিতে, বা অ্যাসিস্টমেন্ট নিতে কেউ গেছেন, এখন বিউটিফিকেশনে যে বিউটিফিকেশন করতে আসে সে তো কাজকর্ম বেশ ভালো পারে, সে শিখতে শিখতে অনেক বছর কাজ করছে ইয়েতে, কিন্তু পড়াশোনার ব্যাকগ্রাউন্ড খুবই কম, হয়তো বা 8 পাস। ঠিক আছে, এখন ওনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড যেহেতু কম, আমাদের যেহেতু নলেজ, স্কিল, অ্যাটিটিউড কী করতে হবে, এক্সামিন করতে হবে, তাহলে নলেজটার জন্য তো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দরকার ছিল। তাহলে আমি ওই ফোকাসটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে কমিয়ে নিয়ে এসে ডেমনস্ট্রেশনের দিকে বেশি যাব। সে যদি কাজে আসলেই দক্ষ হয় তাহলে আমি তাকে কম্পিটেন্স করে দিতে পারি। ঠিক আছে, একই বিষয় এখানে বলছি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট রিলেটেড কথাগুলোই কি বলা আছে। ঠিক আছে, তাহলে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট আগেও ইম্পর্টেন্ট ছিল, এখনও ইম্পর্টেন্ট। স্যার 8 নম্বর পেজে কি কোনো ইম্পর্টেন্ট কিছু নাই মাস্ট নাও? পেজ নাম্বার 8। স্যার আর স্যার যে 10 নম্বরে যে প্রিপারিং ক্যান্ডিডেটস, এখানে কি কোনো আছে কিনা? দেখেন 8 নম্বর পেজে রোল অফ কি টু আন্ডারটেক দিস রোল, আমরা বলছিলাম এই সময়, হয়তো খেয়াল করেন না আপনি, যে ফ্রি কনসেন্ট মিনস কি, ফ্রি কনসেন্ট বলতে কি বোঝায়, আর আপনি যে অ্যাসেসরের রোলটা ফলো করবেন এটার জন্য আপনাকে অবশ্যই এই যোগ্যতাগুলো থাকা লাগবে। তাহলে এই যে এখানে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো কি শুড নো দেন, আর ফ্রি কনসেন্টটা মাস্ট নো দেন। ফ্রি কনসেন্টে 5টা পয়েন্ট আছে, মাস্ট নো দেন। কনটেক্সটটা কি মাস্ট নো দেন। ঠিক আছে, ইনফরমেশন রিলেভেন্ট পিপল, এটাও কি ওই যে আগেও আমরা পড়ছি, তারপর এটা মাস্ট নো দেন। প্রিপারিং ক্যান্ডিডেট অ্যাসিস্টমেন্ট ক্যান্ডিডেট শুড নো দেন, কীভাবে অ্যাসিস্টমেন্টের সময় ক্যান্ডিডেটকে প্রিপার করবো আমরা, শুড নো দেন। সাপোর্টিভ এনভায়রনমেন্ট শুড নো দেন। ইনফরমেশন ক্যান্ডিডেট শুড নো দেন। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট মাস্ট নো দেন। ঠিক আছে, গ্রুপ ফর হোম অ্যাডজাস্টমেন্ট শুড নো দেন। আচ্ছা, এখানে বলছে লিগ্যাল অ্যান্ড ইথিক্যাল। কত নাম্বার পেজে গেছেন স্যার? 14 নাম্বার পেজে আছি আমরা। জি 14, পেজ নাম্বার 14, 14। 14 নাম্বার পেজ। জি স্যার পাইছি স্যার, ওকে। আচ্ছা, লিগ্যাল অ্যান্ড ইথিক্যাল রেসপন্সিবিলিটিস, একদম 14 শেষের দিকে দেখেন, লিগ্যাল অ্যান্ড ইথিক্যাল রেসপন্সিবিলিটিস। তাহলে অ্যাসিস্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনার লিগ্যাল এবং ইথিক্যাল রেসপন্সিবিলিটিসগুলা একেবারে শুধুমাত্র হাইলাইটিং পয়েন্টগুলো মুখস্থ করে ফেলবেন। কি কি লাগবে? অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, ওস ম্যানেজমেন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে যে কোনো জায়গায় আপনি অ্যাসিস্টমেন্ট নিতে যাবেন, আপনার প্রথমে যেটা মনে রাখতে হবে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, আমরা কনটেক্সের মধ্যে যা বলি। 2 নাম্বার কনফিডেন্সিয়ালিটি অফ অ্যাসিস্টমেন্ট আউটকাম, অ্যাসিস্টমেন্ট আউটকামটাও কি একেবারে কনফিডেন্ট থাকবে, আপনি একদম গণহারে সবাইকে বলে বেড়াবেন না। ফুল কনসেন্ট অফ অ্যাসিস্টমেন্টের পূর্ণ সম্মতি থাকতে হবে এবং সব জিনিসগুলো তাদেরকে বুঝায় নিতে হবে। তারপর কি বলছে, অ্যাডহিয়ারেন্স টু কোয়ালিটি সিস্টেম, পলিসি অ্যান্ড প্রসিডিউর টু দ্য ওয়ার্ক প্লেস। ঠিক আছে, আমাদের ওয়ার্ক প্লেসের মানে কোয়ালিটি সিস্টেম, প্রসিডিউর সবগুলো কি একটা আরেকটার সাথে খুব ভালোভাবে রিলেটেড থাকতে হবে, ইন্টার রিলেটেড থাকতে হবে। ঠিক আছে, যে আপনার অ্যাসিস্টমেন্ট সিস্টেমের সাথে যেন ইভিডেন্স কালেকশনটা খুব স্মুথ থাকে, ইভিডেন্স কালেকশনের সাথে যেন কি আপনার রেজাল্টটা খুব স্মুথ থাকে। ইভিডেন্স আসছে এক ধরনের, রেজাল্ট দিলেন আপনি আরেক ধরনের।
ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো যেন না হয়। এখানে 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্ট কি শুধু পয়েন্টগুলো মুখস্থ করলে হবে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে অ্যাপিল সিস্টেম। অ্যাপিল প্রসেস, ঠিক আছে, পেজ নাম্বার 15-এ দেখেন অ্যাপিল প্রসেস। আমরা এটা বলছি, বারবার বলছি যে সব সময় মনে রাখবেন যে এনএসডি বরাবর আপনি যদি কোনো অ্যাসেসরের জাজমেন্টে খুশি না হন বা সন্দেহ থাকে আপনার, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এনএসডি বরাবর অ্যাপিল করার সুযোগ বা রাইটটা সংরক্ষিত রাখেন। ঠিক আছে, তাহলে অ্যাসেসমেন্ট নেওয়ার ক্ষেত্রে এনএসডিতে আপনি অ্যাপিলের সুযোগটা যে আছে, এটি অনেক সময় কি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে বলা হয় না। ঠিক আছে, আপনাকে সব সময় অ্যাগ্রিমেন্টে যেহেতু অ্যাপিলের কথা বলা আছে, রিঅ্যাসেসমেন্টের কথা বলা আছে, রিঅ্যাসেসমেন্টের কথা আসলে সবাই বলে, কিন্তু একটা অ্যাপিলের সুযোগ আছে, এটা অনেকেই বলে না। যে আপনি যদি আজকে আমার জাজমেন্টে খুশি না হন, আজকে আপনি এনএসডি বরাবর একটা অ্যাপিল করার সুযোগ পাবেন। অ্যাপিল করলে আপনার জিনিসটা আবার রিজাজমেন্ট হবে। এতে কি আপনি যদি মনে করেন যে ওইখানেও যদি আপনি দেখেন যে নট ইয়েট কম্পিটেন্ট, তাহলে আপনি নট ইয়েট কম্পিটেন্ট, বাট ওইখানে যদি দেখে আপনি কম্পিটেন্ট হচ্ছেন, তাহলে কি আপনাকে কম্পিটেন্স হিসেবে বিবেচনা করা হবে। আচ্ছা, হোয়েন টু স্টপ অ্যান অ্যাসেসমেন্ট আমরা আরেকবার পড়ছি, গত ক্লাসে আমরা পড়ছি যে কোন কোন জায়গায় আমরা কি ওরাল কোশ্চেনিং করব। ঠিক আছে, আর এখন আমরা পড়তেছি কি কখন আমরা অ্যাসেসমেন্ট বন্ধ করে দিব। আপনি একটা জায়গায় একটা অ্যাসেসমেন্ট নিতে গেছেন, তাহলে কি কি পরিস্থিতি অ্যারাইজ হলে আপনি কি করবেন, অ্যাসেসমেন্টটা বন্ধ করে দিবেন। ঠিক আছে, এখানে কি কি বলছে, বলছে দ্য অ্যাসেসমেন্ট শুড বি স্টপড হোয়েন, আপনি অ্যাসেসমেন্টটা বন্ধ করে দিবেন। প্রথম কি বলছে, ইফ দেয়ার ইজ এনি ব্রেঞ্চ অফ সেফটি, মানে কি মেন কথা হচ্ছে যদি এখানে সেফটি রিলেটেড কোনো ইস্যু থাকে। এটা শুধু আমাদের যে আমরা অ্যাসেসমেন্ট বন্ধ করে দিব তা না, এটা আমরা ট্রেনিং পার্টেও কি করতে পারি, বন্ধ করে দিতে পারি। যদি কোনো ধরনের অস রিলেটেড প্রবলেম থাকে, তাহলে এখানে আর কোনোভাবেই কিছু করা যাবে না। ইকুইপমেন্ট ব্রেকডাউন, আপনি যে ইকুইপমেন্ট নিয়ে কাজ করবেন ইকুইপমেন্টটাই কি ভেঙে গেছে, তাহলে তো আর অ্যাসেসমেন্ট আজকে নেওয়া যাচ্ছে না। যদি অ্যাসেসমেন্ট নেন, তাহলে কি হবে, সবগুলো স্টুডেন্ট ডেমোতে নট ইয়েট কম্পিটেন্ট হয়ে বসে থাকবে। কারণ আপনি যে পর্যন্ত ডেমো না দেখবেন, ঠিক আছে, আমরা এক জায়গায় আমাদেরই পরিচিত একজনের কাছে শুনেছি যে তারা পরীক্ষা দিতে গেছে যে কেন্দ্রে, ওই কেন্দ্রে সবই ঠিক ছিল, কিন্তু কি ছিল না, আইপিএস ছিল না। এখন তারা যখন দিতে গেছে, আবার ওই কেন্দ্রে ঘোষণা করছে কি যে আজকে বিকাল 4টা পর্যন্ত কি থাকবে না, কারেন্ট থাকবে না। ঠিক আছে, এখন তারা কোনোভাবে ওই কারেন্ট 4টা থাকবে বললেও তারা কোনোভাবে কি 12টা 12:30 পর্যন্ত কারেন্ট ম্যানেজ করতে পারছে, বা 12টা পর্যন্ত ছিল, এরপরে কারেন্ট চলে গেছে, যেমন গেছে মানে 4টার আগে আর আসবে না। ঠিক আছে, তাহলে অ্যাসেসর তো কারেন্ট না থাকার কারণে, আইপিএস না থাকার কারণে কি নিতে পারছে না, ডেমোগুলো নিতে পারছে না। লেভেল 4-এর পরীক্ষার ডেমো যদি না নিতে পারে, তাহলে তো আর অ্যাসেসর ডেমোতে কিছু বলবে না। এটাও বলতে পারতেছে না যে ডেমো না নিয়ে আমি পাস দিয়ে দিব, এটাও কোনোভাবে সম্ভব না। ঠিক আছে, তাহলে অ্যাসেসর বলতেছে দেখেন যে আমি 4টা পর্যন্তই দেখব, 4টার 1 মিনিটও দেরি করব না। হ্যাঁ, তার আগে আমি সব পরীক্ষাগুলো শেষ করবো, শুধু 2টা ডেমো বাকি রাখবো। ঠিক আছে, তাহলে পরীক্ষা শেষ করে 2টার ডেমো শুধু বাকি রাখছে, বলছে 4টার মধ্যে যদি কারেন্ট আসে, তাহলে আপনারা সবাই কি ডেমোগুলো দিতে পারবেন, আর 4টার মধ্যে যদি কারেন্ট না আসে, আমি সবাইকে নট ইয়েট কম্পিটেন্ট দিয়ে চলে যাব। কারণ যদি 6টা বেজে যায়, আমি 6টার সময় ডেমো শুরু করলে শেষ করবো কয়টায়, রাত 10টার সময়, 12টার সময়। ঠিক আছে, তার মানে সবাইকে নট ইয়েট কম্পিটেন্ট দেয়, কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল 4টার সময় বিদ্যুৎ চলে আসছে সরাসরি। এই কারণে তারা কি ডেমো দিয়ে যারা ভালো করছে তারা নট ইয়েট কম্পিটেন্স হচ্ছে, আর যারা ভালো করে না তারা নট ইয়েট কম্পিটেন্স। দেখেন, এটা এমন একটা জিনিস, এটা এমবিবিএস এর পরীক্ষার মতো। এমবিবিএস এর পরীক্ষাতে কি যেমন ফেল করাটাই স্বাভাবিক, পাস করাটাই অস্বাভাবিক। ঠিক আছে, আপনি পাস করলে বলবেন পাস করছি, আর ফেল করলে বলবেন আচ্ছা ফেলই তো করার কথা ছিল। ঠিক আছে, তাদের যখন পরীক্ষা, ফাইনাল বিভিন্ন পরীক্ষা হয়, শুধু ফেলই থাকে আর ফেলই থাকে। প্রপ পরীক্ষার আগ পর্যন্ত শুধু ফেলই করতে থাকে। কারণ তারা বিশ্বাস করে কোনো স্টুডেন্টকে যদি ফেল করানো হয়, তাহলে সেই পড়াটা আরও একবার পড়বে, আবার ফেল করানো হলে আবার একবার পড়বে। তার মানে অন্য যে কোনো স্টুডেন্ট যে পাস করছে, তার থেকে এই পড়াটাই সে অনেক ভালো পারবে, ভালো বুঝবে। এই জন্য তাদেরকে কি একেবারে কমপ্লিট না হওয়া পর্যন্ত ফেল করানো হয়। একই বিষয় কিন্তু এখানেও, যে আপনি একেবারে পুরোপুরি দক্ষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনাকে কি অ্যাসেসর তারা বানাবে না।
ট্রেনার তারা বানাবে না, ঠিক আছে? বাট আপনি দক্ষ হয়ে গেলে অবশ্যই আপনাকে বানাবে, কেন বানাবে না? ওকে, তাহলে 1 নম্বর দেখলাম আমরা কি অস রিলেটেড প্রবলেম, 2 নম্বর আমরা দেখলাম কি ইকুইপমেন্ট যদি ব্রেকডাউন হয়। তারপর বলছি কি দ্য ট্রেনি বিকম স্ট্রেস অ্যান্ড রিকোয়ার্ড দ্যাট দ্য অ্যাসেসমেন্ট মে বি স্টপ। এখন ট্রেনি যে আছে সে যদি আপনাকে দেখে, আপনার উল্টাপাল্টা ব্যবহার দেখে, আপনার উল্টাপাল্টা কথা শুনে সে যদি একেবারে ডিপ্রেসড হয়ে যায়, কাঁপাকাঁপি শুরু করে, ঠিক আছে, সে যদি পরীক্ষা দিতে না চায় তাহলে আপনাকে অ্যাসেসমেন্ট বন্ধ করে দিতে দেওয়া হতে পারে। এখন একজন যদি করে তাকে আপনি বন্ধ করে দিতে পারেন, কিন্তু যদি সবাই করে তাহলে পুরো অ্যাসেসমেন্টে আপনি বন্ধ করে দিতে পারেন, ঠিক আছে? দেয়ার ইজ এ ক্লিয়ার এভিডেন্স অফ নন কি কম্পিটেন্সি, মানে এমন কোনো এভিডেন্স যদি থাকে যে ওইখানে সেটার সাথে কি মানে পরীক্ষা নেওয়ার মতো উপযুক্ত না, ঠিক আছে, তাহলে আপনি কি পরীক্ষা বন্ধ করে দিতে পারেন। দেয়ার ইজ এ চান্স অফ ড্যামেজ টু প্রপার্টি অর ইকুইপমেন্ট, যদি পরীক্ষা নিতে যেয়ে কোনো ধরনের চান্স থাকে আপনার ইকুইপমেন্ট, আপনার প্রপার্টিস রিলেটেড কোনো ক্ষতির, সেই ক্ষেত্রে আপনি কি বন্ধ করে দিতে পারেন। যেমন আপনি যে জায়গায় পরীক্ষা নিচ্ছেন তার পাশে আগুন লাগছে, সেফটি রিলেটেড ইস্যু। আপনি যে জায়গায় পরীক্ষা নিচ্ছেন ওই জায়গার ইকুইপমেন্টগুলো ভেঙে গ্লাস কি চারদিকে ছড়ায় পড়ছে, সেফটি ইস্যু, ঠিক আছে? আপনি যে জায়গায় পরীক্ষা নিচ্ছেন এই জায়গায় ভূমিকম্প হচ্ছে, তা ভূমিকম্পের কারণে কি আপনার বিভিন্ন প্রপার্টিস ড্যামেজের একটা সম্ভাবনা আছে, আপনি চাইলে পরীক্ষাকে স্টপ করে দিতে পারেন, ঠিক আছে? দ্য অ্যাসেসমেন্ট ইজ হ্যাভিং অ্যান ইফেক্ট অন দ্য প্রোডাকশন হোয়েন কন্ডাক্টিং ইন দ্য ওয়ার্ক প্লেস। দেখেন, আপনি কাজ অ্যাসেসমেন্ট নিতে গেছেন কোথায়? ফ্যাক্টরিতে। এখন ফ্যাক্টরিতে যখন আপনি অ্যাসেসমেন্ট নিতে যাচ্ছেন তাদের কাজের এত প্রেশার, আপনার অ্যাসেসমেন্ট পারপাসের কারণে তাদের কাজে হ্যাম্পার হচ্ছে, তারা যখন এটাতে কমপ্লেন করবে তখন আপনাকে অ্যাসেসমেন্টটা বন্ধ করে দিতে হবে। তাহলে কি কি কারণে অ্যাসেসমেন্ট বন্ধ করে দেওয়া যায় এই জিনিসগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ভাইভাতেও ধরতে পারে, এটা কিন্তু এভিডেন্সেও ধরতে পারে, এটা কিন্তু পরীক্ষাতেও আসতে পারে। আচ্ছা, এরপরে বলছে অ্যাডমিনিস্ট্রেট সেলফ অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট না। এরপরে একটু বলে দিচ্ছি। দেখেন এখানে একটা টার্ম আছে যে এক্সাম্পল অফ সেলফ অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট, এখানে সেলফ অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা চেকশিট আছে, হ্যাঁ? এই চেকশিটগুলো যদি আপনি দেখেন যে সেটা বুঝতে পারবেন যে সেলফ অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট কি। প্রথমে বলছে সেভ ওয়ার্ক প্র্যাকটিস অবজার্ভ অ্যান্ড পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পিপিইগুলো আছে কিনা, ঠিক আছে? আপনি যে কোনো কাজ করবেন পিপিই লাগবে, যদি ইনস্ট্রুমেন্ট পিপি আপনাকে ফলো মানে দিতে না পারে তাহলে নাই, না থাকলে বন্ধ, আপনি করা যাবে না। আপনি একটা কাজ করবেন যে কাজে পিপিই লাগবে, পিপিই দিতে পারতেছেন না, ঠিক আছে? এরকম আসলে কি এই জিনিসগুলো ডিপেন্ড করে আপনি এক এক সময় এক এক অকুপেশনের ইয়ের ক্ষেত্রে এক এক ধরনের ইনস্ট্রুমেন্টগুলো লাগে। কথা হচ্ছে যে ইনস্ট্রুমেন্টগুলো লাগবে সেই ইনস্ট্রুমেন্ট তো আপনার আনতে হবে, বা সেই ইনস্ট্রুমেন্ট তো প্রোভাইড মানে অ্যাসেসরের সামনে থাকতে হবে। এখন এটা কি স্টুডেন্ট নিয়ে আসছে নাকি যে সেন্টার, সেই সেন্টার দিচ্ছে, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাসেসরের সামনে দেখায় সেই অনুযায়ী ডেমনস্ট্রেশন আপনাকে করতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে সেলফ কি অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য সেলফ অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য আমার পার্সোনালি যে ইনস্ট্রুমেন্টগুলো লাগবে পিপি টিপি এই টাইপের ইনস্ট্রুমেন্টগুলোকে আমাকে কালেকশনে রাখতে হবে। না হলে যদি দেখেন যে মানে আপনার এখানে যারা আসছে তারা ইয়ে আছে, আপনার ডেমনস্ট্রেশনে সিপিআর আসছে, ডেমনস্ট্রেশনে ব্লাড প্রেশার আসছে, ডেমনস্ট্রেশনে ব্লাড গ্লুকোজ আসছে, আপনি দেখলেন যে কেউ সিপিআরের জন্য ওইখানে কোনো ডেমো নাই, ডামি নাই, আবার ব্লাড প্রেশার মাপার জন্য ব্লাড প্রেশার মেশিন নাই, আবার দেখলেন কি যে ব্লাড গ্লুকোজ মাপার জন্য ব্লাড গ্লুকোমিটার নাই। এখন আপনি দেখলেন যে ডেমনস্ট্রেশন পরীক্ষা আসছে, এই ডেমনস্ট্রেশন কাজ করার মতো কোনো উপায় ওই ইয়েতে নাই, সেন্টারে নাই, আপনি সুন্দর করে পরীক্ষা বন্ধ করে দিয়ে চলে আসতে পারেন,
ঠিক আছে, এরপরে আমরা দেখেন গ্যাদারিং এভিডেন্স। এভিডেন্স কীভাবে কালেক্ট করবো আমরা গত ক্লাসে পড়ছি। এভিডেন্স কাকে বলে, এভিডেন্সের কয়টা ফর্ম, এভিডেন্স কাকে বলে, এভিডেন্স দুইটা ফর্ম মানে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স, একটা হচ্ছে ইনডিরেক্ট এভিডেন্স। আমরা আর এইদিকে যাচ্ছি না, এভিডেন্স কীভাবে কালেক্ট করে এইদিকেও আর আমরা যাচ্ছি না। এভিডেন্স গ্যাদারিং টুলস কী কী, অবজারভেশন, চেকলিস্ট, থার্ড পার্টি ডেমনস্ট্রেশন, এইটা আমরা গত ক্লাসে গত শিটে পড়ে আসছি, তো এদিকে আমরা আর যাচ্ছি না। প্রিপার এভিডেন্স, পারপাস অফ এভিডেন্স গ্যাদারিং টুলস। এভিডেন্স গ্যাদারিং টুলস আমাকে কিভাবে, আমার উদ্দেশ্যটা কি এভিডেন্স গ্যাদারিং টুলসের, হেল্পস টু ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এক্সপেক্টেড, ফোকাস ফর দ্য অ্যাসেসর অ্যান্ড এভিডেন্স গ্যাদারিং, রেকর্ড অ্যাসেসমেন্ট আউটকাম, তারপর আইডেন্টিফাই হোয়াট অ্যাকশন ইজ নিডেড টু বি অ্যাড্রেস স্কিল অ্যান্ড নলেজ গ্যাপ। ঠিক আছে, তাহলে আমার কাছে যদি এভিডেন্স গেদার করে থাকি, এই এভিডেন্স গেদারের উদ্দেশ্য হচ্ছে সহজ কথা, আমি যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটা কি ক্যান্ডিডেট দিতে পারছি কিনা তার প্রমাণ। ঠিক আছে, তারপরে কি করব, ফোকাস অন অ্যাসেসর টু এভিডেন্স গ্যাদারিং। ঠিক আছে, এভিডেন্স গ্যাদারিংয়ের দিকে কি সবসময় নজর দিতে হবে যেন এভিডেন্স গ্যাদারিংয়ের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো কখনো কি ব্যাকগ্রাউন্ড না হয়। রেকর্ড দ্য অ্যাসেসমেন্ট আউটকাম, এই যে আমি অ্যাসেসমেন্ট নিচ্ছি তার যে আউটকামটা হবে এটা আমি রেকর্ড করতে হলে এভিডেন্সটা রেকর্ড করতে হবে। আইডেন্টিফাই অ্যাকশন নিডেড টু দ্য অ্যাড্রেস, আমি এই এভিডেন্সের উপর বেস করেই আসলে অ্যাড্রেস করতে পারবো যে তার স্কিল এবং নলেজের মধ্যে গ্যাপ কতটুকু আছে। ঠিক আছে, ডকুমেন্টেড এভিডেন্স ইউজিং দ্য অ্যাসেসমেন্ট টুলস। ঠিক আছে, গ্যাদারিং এভিডেন্স ক্যান বি ইফেক্টিভলি ডান ইউজিং দ্য রিলেভেন্ট অ্যাসেসমেন্ট টুলস। তাহলে অ্যাসেসমেন্ট টুলসটাই কী হয়ে যায়, এভিডেন্স হয়ে যায়। তাহলে এক নম্বর রিটেন টেস্ট, অবজারভেশন মানে ডেমনস্ট্রেশন, বিভিন্ন কোশ্চেনিং মানে ওরাল কোশ্চেনিং, এগুলো একসময় কী হয়ে যাবে, এভিডেন্স হয়ে যাবে। এখন আসেন যেটা পরীক্ষায় সবসময় আসে, ইরর কমন মেড বাই অ্যাসেসর। অ্যাসেসররা কী কী ভুল করতে পারে, কমন মিস্টেকস অফ অ্যাসেসর। ঠিক আছে, এটা আপনাকে একটু ভালো করে পড়তে হবে। দেখেন কি কি ইরর করে। এক নম্বর ইরর হচ্ছে কি, হ্যালো ইফেক্ট, একদম ভোলা চলবে না, হ্যালো ইফেক্ট। হ্যাঁ, তাহলে কমন এক নম্বর মিস্টেক কি, হ্যালো ইফেক্ট। হ্যালো ইফেক্ট মানে কি, হ্যালো ইফেক্ট মানে হচ্ছে আপনি অ্যাসেসমেন্ট দিতে যাচ্ছেন, এই বিষয়ে আমি আপনার সাথে বারবারই কথা বলছি, বেশ কয়েকবার বলছি হ্যালো ইফেক্ট কি। হ্যালো ইফেক্ট কি, হ্যালো ইফেক্ট মানে আপনি আমাকে চিনেন, হ্যাঁ স্যার ভালো আছেন, আপনার সেন্টারে আসছি অ্যাসেসমেন্ট দিতে, বা সবাই আপনি কনফিডেন্স দিয়ে গেলেন, এটা হচ্ছে হ্যালো ইফেক্ট। ঠিক আছে, কারোর কথাবার্তা পরিচয় আপনার মানে ওই যে বলে না, ওই ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। সো কারোর ফার্স্ট ইমপ্রেশন আপনার অনেক ভালো লাগছে, অনেক জিনিস আপনি কি তাকে ওভার ক্রস করে চলে গেলেন, যে ওভারহেডেড করে চলে গেলেন, যে এটা দেখলেন না এটা দেখলেন না, ঠিক আছে ছেলেটা তো ভালো, একটু সমস্যা থাকলে কোনো সমস্যা নাই, এটাকে আমরা কি বলবো, হ্যালো ইফেক্ট। বলছে মেকিং পজিটিভ জাজমেন্ট অ্যাবাউট দ্য ট্রেনি বেসড অন দ্য রেপুটেশন অর ইউর পার্সোনাল প্রেফারেন্স। ঠিক আছে, ফর এক্সাম্পল সিমিলার ড্রেস, আপনিও যে কালারের ড্রেস পরে গেছেন উনিও সেই কালারের ড্রেস পরে গেছে, স্পিচ ব্যাকগ্রাউন্ড, তার স্পিচ, সে তার গ্রামের বাড়ি আপনার গ্রামের বাড়ি একই জায়গায়, ভোটার আইডি দেখে আপনি বুঝে ফেলছেন, সে তার থানা আপনার থানা একই, এই টাইপের জায়গায় আপনার যেন কোনো রকম হ্যালো ইফেক্ট না হয়। কারণ আপনাকে মনে রাখতে হবে, আমরা বলছি অ্যাসেসর হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে জাজমেন্ট করা জাস্ট বেসড অন এভিডেন্স। এখানে আপনি কাউকে চিনেন না, কারোর নাম জানেন না, কিছু না, আমি এভিডেন্স দেখবো, জাজ করব। ঠিক আছে, তাহলে আমি যদি এভিডেন্স না দেখে আমার ব্যক্তিগত পার্সোনাল প্রিফারেন্সের উপর ভিত্তি করে আমি জাজ করি, সেটা কি হবে, হ্যালো ইফেক্ট। এই হ্যালো ইফেক্টের উল্টা অপোজিট হচ্ছে কি, হর্ন ইফেক্ট। তাহলে পার্সোনাল প্রেফারেন্সের উপর ভিত্তি করে আমি ধরেন আপনার কথাবার্তা খুব সাংঘাতিক রকমের রুড, আপনি অ্যাসেসমেন্টের সময় কোশ্চেন করেন, আপনার কথাবার্তা আচার আচরণ অনেক রুড, এই রুড আচার আচরণের জন্য আপনি পরীক্ষায় ডেমনস্ট্রেশনে ভালো করছেন, এরপরও আমি আপনাকে নট ইয়েট কম্পিটেন্সে চলে আসি, ক্ষমতা আমার হাতে। ঠিক আছে, আমি আপনাকে নট ইয়েট কম্পিটেন্স করলে এখানে কে কি বলতে পারবে, আপনি যা করার করেন, এনএসডিএতে যা অ্যাপিলস করেন, আপনার যা ইচ্ছা করেন, কিন্তু আমি আপনাকে পাস করাবো না। এটা যদি একজন অ্যাসেসর বলে সে এটা করতে পারবে না তা না, সে এটা করতে পারবে, তার জন্য এটা কোনো ব্যাপারই না, কিন্তু সে এটা করতে গেলে অ্যাসেসমেন্টের যে প্রিন্সিপাল থাকলো সেই প্রিন্সিপালটা কখনো কি হলো না, মানে জাস্টিফাইড হলো না, প্রিন্সিপালটা ব্রেকডাউন হয়ে গেল। ঠিক আছে, তাহলে দুইটা ইফেক্ট মনে রাখা ভোলা যাবে না, এটা কিন্তু খুব সিম্পল পরীক্ষাতে আসে, হয় ম্যাচিংয়ে আসে, তা না হলে কি কোনো না কোনোভাবে আসে। তাহলে এক নম্বর জিনিস হচ্ছে কি হ্যালো ইফেক্ট, আরেক নম্বর জিনিস হচ্ছে হর্ন ইফেক্ট, ভোলা চলবে না, এটা বারবারই বলছি, হ্যালো ইফেক্ট, হর্ন ইফেক্ট। এরপরে কি, ফেইলিং টু রেকর্ড,
আপনি যে অবজারভেশন সেটা অবজার্ভ করতেছেন, এখন আপনি আপনার ধরেন আপনি অবজার্ভ করার সময় অন্য কারোর সাথে কথা বলতেছেন, অন্যদিকে মনোযোগ, আপনি ঠিকমতো অবজার্ভ করতে পারছেন না। এই যে ইনএডুকেট প্ল্যানিং, ইনএডুকেট অবজারভেশন, এটা কি রেকর্ড করাটা থেকে আপনি ঠিকমতো রেকর্ড করতে পারছেন না, এটা কি ফেইলিং টু রেকর্ড। আপনি রেকর্ডের সময়, অবজারভেশনের সময় পূর্ণ মনোযোগ আপনার ট্রেনিং অ্যাসিসির দিকে দিতে হবে। ফেইলিং টু অবজার্ভ, আপনি রেকর্ড তো করতে পারেনই নাই, এখন অবজার্ভও করতে পারেন নাই। ঠিক আছে, যদি আপনি অবজার্ভ না করতে পারেন রেকর্ডও করতে পারবেন না। ঠিক আছে, তাহলে 1 নাম্বার আপনি রেকর্ডের ক্ষেত্রে ফেল হতে পারে, আর 2 নাম্বার জিনিস কি আপনার অবজারভেশনের ক্ষেত্রেও কি হতে পারে, ফেল হতে পারে। আপনি ক্রিটিক্যাল পয়েন্টগুলো, একজন একটা কাজ করছে ওইটার ক্রিটিক্যাল পয়েন্টগুলো ধরতে পারেন নাই। আপনি তাকে কম্পিটেন্সি বেসড কোশ্চেনের ক্ষেত্রে, আমরা কন্টিজেন্সি কোশ্চেন যে বলি, এই টাইপের কন্টিজেনাস কোনো কোশ্চেন তাকে আপনি করতে পারেন নাই। ঠিক আছে, আপনি ব্যস্ত হয়ে গেছিলেন। এরপরে বলছে মেকিং ডাউন দ্য মিডল, মার্কিং ডাউন দ্য মিডল। হ্যাঁ, মার্কিং ডাউন দ্য মিডল হচ্ছে কি, আপনি অবজারভেশনে দেখতেছেন, দেখি এতক্ষণ পর্যন্ত আপনার ভালোই লাগছে, হ্যাঁ তার মানে ঠিক আছে, আপনি তাকে ইয়া করে ফেললেন। আপনি লাস্ট ফিনিশ প্রোডাক্টটা দেখলেনই না যে উনি আসলে যেটা তৈরি করলো এটা ঠিক আছে কিনা। আপনি শুধু ওনার কাজের অ্যাক্টিভিটি দেখেই আপনি বুঝলেন যে না না ঠিক আছে। ঠিক আছে, তার মানে মিডল থেকে মার্ক করা যাবে না। হুম, এখনো যদি কেউ জয়েন করে মহা বিপদ। ওকে, লাস্ট ওয়ান দেখেন, ওভারলুকিং চিটিং। আপনার সামনে দেখা দেখি করতেছে, আপনার সামনে নকল করতেছে, আপনার সামনে উল্টাপাল্টা করতেছে, আপনি এটা দেখেও না দেখার ভান করে আছেন। ঠিক আছে, এইটাও আপনাকে করা যাবে না। এগুলো কি অ্যাসেসর হিসাবে আপনার মিস্টেক্স, এই মিস্টেক্সের ভিতরে আপনার পড়া যাবে না। ঠিক আছে, আরেকটা বিষয়, সাম আদার কমন কনসার্ন অ্যাসোসিয়েটেড উইথ দ্য কি ওয়ার্ক প্লেস অ্যাসেসমেন্ট। আপনি যদি ওয়ার্ক প্লেস অ্যাসেসমেন্ট নিতে যান, আপনাকে কতগুলো বিষয় কনসার্ন থাকতে হবে। কি সেটা, দেয়ার আর কি অ্যাসেসর, কি দেয়ার আর দ্যাট অ্যাসেসর মাইট বি বায়াসড হোয়েন অ্যাসেসিং। ঠিক আছে, অ্যাসেসমেন্ট করার সময় যেন কোনো বায়াস না হয়। ডিসপ্লে ডিসপ্লে ফেভারিজম। ঠিক আছে, আপনাকে কোনটা ফেভারিট কোনটা আনফেভারিট এটা চিন্তা করা যাবে না। ঠিক আছে, পূর্ব থেকেই কোনো ডিসিশন নিয়ে যাওয়া যাবে না, বা কাউকে পুরাপুরিভাবে জাস্টিস না করেও কি কোনো ডিসিশন নেওয়া যাবে না। এই টাইপের জিনিসগুলো মানে আপনাকে ইউজ করতে হবে কোন জায়গায়, যখন আপনি, ঠিক আছে, যখন আপনি ওয়ার্ক প্লেসে কি নেবেন, অ্যাসেসমেন্ট নেবেন। কারণ ওয়ার্ক প্লেসে আপনি ছাড়াও আরও অনেকেই এক্সপার্ট থাকে। সেই জন্য ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে আপনাকে একটু সাবধানে হতে হবে। অ্যাসেসি ইন ওয়ে টু ডিসঅ্যাডভান্টেজ সাম গ্রুপ, ফর এক্সাম্পল ওমেন ট্রেনিস। মানে এই ক্ষেত্রে কি সবাই আপনার চোখের সামনে নাও থাকতে পারে, এই জন্য সবার দিকে কি সতর্ক দৃষ্টি রাখতে হবে, ফিমেলদের দিকে এক্সট্রা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যেন কোনো রকমের আনএক্সপেক্টেড কোনো কন্ডিশন কি ক্রিয়েট না হয়। ওকে স্যার, এটা কি গুরুত্বপূর্ণ? জি পড়বেন, এটা তো আপনার মিস্টেক্সের ভিতরেই পড়ে তাই না, ওই মিস্টেক্সগুলো মাস্ট নো পড়বেন, আর এটা শুড নো পড়বেন। আমরা ওয়ার্ক প্লেসে সবসময় ইয়ে নিতে যাই না। ঠিক আছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে সিমুলেশন ফিল্ডেই যাই। ওকে, এখানে দেওয়া আছে আপনি যে এভিডেন্সগুলো গেদার করবেন, এভিডেন্সের রুলস কয়টা আছে এটা আমরা আগেই পড়ছি, এখানে আর যাচ্ছি না। সাফিসিয়েন্স, ভ্যালিড, কারেন্ট, অথেন্টিক, কনসিস্টেন্ট, রিসেন্ট, এটা আমরা পড়ছি না। ওকে জি স্যার। ঠিক আছে, এরপরে দেখেন মেকিং অ্যাসেসমেন্ট ডিসিশন। আপনাকে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ডিসিশন নিতে হবে তো, তাই না। এই ডিসিশনটা কীরকম হবে দেখেন, আফটার গ্যাদারিং দ্য এভিডেন্স ইউ নিড টু মেক দ্য জাজমেন্ট অফ কম্পিটেন্সি টু জাজ অর গিভ দ্য রুলিং। You have to evaluate the evidence against the number of factors such as
রিকোয়ারমেন্ট অফ ইউনিট অফ কম্পিটেন্সি, ইউনিট অফ কম্পিটেন্সি অনুযায়ী রিকোয়ারমেন্ট কী ছিল? ডাজ দ্য এভিডেন্স ম্যাচ দ্য রিকোয়ারমেন্ট অফ এলিমেন্টস অ্যান্ড পারফরমেন্স ক্রাইটেরিয়া? ডাজ দ্য এভিডেন্স ডাজন্ট এভিডেন্স অ্যাড্রেস দ্য ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি আন্ডারপিনিং নলেজ স্কিল অ্যান্ড রিকোয়ারমেন্ট অফ ইউনিট অফ কম্পিটেন্সিস? এই বিষয়গুলো কি আসলে আমার এই যে আমি যে এভিডেন্সগুলো কালেক্ট করছি, এভিডেন্সগুলো কি প্রুফড করে যে এই জিনিসগুলো ঠিক আছে? তারপর ডাইমেনশন অফ কম্পিটেন্সি, কম্পিটেন্সির ডাইমেনশনগুলো ঠিক আছে কিনা, যেমন টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, জব রুল ম্যানেজমেন্ট স্কিল ঠিক আছে কিনা। ঠিক আছে, এই চারটা ডাইমেনশন সবসময় কি মাথায় খেয়াল করে নিতে হবে। রোলস অফ এভিডেন্স, ডাজ দ্য এভিডেন্স কনফার্ম দ্যাট রোলস অফ এভিডেন্স, তার মানে কি আমার যে এভিডেন্স কালেক্ট করার যে রুলসগুলো আছে এই রুলসগুলো ঠিক আছে কিনা। ওকে, যদি এই জিনিসগুলো ঠিক থাকে মেক ওভারঅল জাজমেন্ট, তার মানে এই জিনিসগুলো ঠিক থাকলে আপনি ওভারঅল জাজমেন্টে চলে যেতে পারেন। ঠিক আছে, অ্যাট সাম স্টেজ ইউ অ্যাজ অ্যান অ্যাসেসর ইউ উইল নিড টু মেক দ্য ওভারঅল জাজমেন্ট অফ কম্পিটেন্সি। তাহলে ওভারঅল জাজমেন্ট অফ কম্পিটেন্সি এখানে আছে দ্য অ্যাসেসমেন্ট প্র্যাকটিস গাইড, হ্যাঁ, জাজমেন্ট অ্যাস, এখানে একটা ডেফিনেশন দিয়ে দিয়েছে, আপনারা এই ডেফিনেশনটা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। দ্য প্রসেস অফ কম্পেয়ারিং সাফিসিয়েন্ট এভিডেন্স, ঠিক আছে, আমরা যে সাফিসিয়েন্ট এভিডেন্স কালেক্ট করেছি অফ এ ক্যান্ডিডেট অ্যাচিভ উইথ দ্য রিকোয়ার্ড পারফরমেন্স ক্রাইটেরিয়া, ঠিক আছে, অ্যাচিভ উইথ দ্য রিকোয়ার্ড পারফরমেন্স ক্রাইটেরিয়া, মেকিং এ ডিসিশন অ্যাজ হোয়েদার দ্য নেসেসারি কম্পিটেন্সি হ্যাজ বিন ডেমনস্ট্রেট অর নট। ঠিক আছে, এইটুকুর উপর বেস করে আমরা কি করি, ওই ডিসিশনটা নেই। অ্যাজ দিস ডেফিনেশন ডিফাইন টু স্টেজ অফ অ্যাসেসমেন্ট প্রসেস, এক নম্বর কম্পেয়ারিং দ্য এভিডেন্স অ্যাগেনস্ট দ্য ক্রাইটেরিয়া ফর অ্যাসেসমেন্ট অ্যান্ড মেকিং ডিসিশন টু হোয়ার দ্য নেসেসারি কম্পিটেন্সি হ্যাজ বিন অ্যাচিভড। তার মানে ক্রাইটেরিয়াগুলো ঠিকমতো ম্যাচ করছে কিনা আর আমি যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটা পাচ্ছি কিনা, এটার উপর বেস করে আমাকে কি ডিসিশন নিতে হবে যে সে কম্পিটেন্স হলো না নট ইয়েট কম্পিটেন্স হলো। ডিসিশন নেওয়ার পরে আরেকটা টার্মস থাকে পজিটিভ ফিডব্যাক, মানে প্রোভাইডিং ফিডব্যাক, ফিডব্যাক আপনাকে দিতে হবে। এখানে ফিডব্যাকটা আসলে আমরা পড়ব ট্রেনিং পার্টে, আমাদের আছে প্রায় 10 নম্বর সিবিএলএম এ ফিডব্যাক নিয়ে অনেক বড় বড় গল্প করা আছে। হ্যাঁ, ফিডব্যাক ইজ নট দ্য ওয়ান ওয়ে প্রসেস, ফিডব্যাক কখনোই ওয়ান ওয়ে প্রসেস না। ঠিক আছে, পার্টিসিপেন্ট গেইন দ্য মোস্ট ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যাবাউট দ্য পারফরমেন্স টু রিফ্লেক্ট। জি বলেন। স্ক্রিনে দেখা যাচ্ছে না, আপনি কোন পৃষ্ঠায় আছেন? আমি এখন আছি এই পৃষ্ঠায়, ফিডব্যাক, পেজ নাম্বার 23। আপনাদের কাছে সিভিএলএম নাই তাহলে না? আচ্ছা, সিভিএলএম আছে স্যার, আপনার পেজগুলো উপরে সিগনেচার স্যার। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমি আসলে ওইটা খেয়াল করি না ওইভাবে। আর আমার সামনেও সিভিএলএম খোলা আছে। হ্যাঁ স্যার, একটু প্রোভাইডিং ফিডব্যাকের পেজ আমরা পাইনি। হ্যাঁ স্যার, এখানে মানে ডেফিনিশন আছে, কোন জায়গায় আছে বলেন তো স্যার। এই যে ডেফিনেশন এখানে দেখেন, ফিডব্যাকের আগে আমরা বললাম একটা ডেফিনেশন আছে, এই যে এখানে দেখেন, এই যে লাস্ট কথাটা বলেন মেকিং ওভারঅল জাজমেন্ট, ঠিক আছে, অ্যাসেসমেন্ট প্র্যাকটিস গাইড ডিফাইন জাজমেন্ট অ্যাস, অ্যাসেসমেন্ট প্র্যাকটিস গাইডস অনুযায়ী জাজমেন্টটাকে এইভাবে ডিফাইন করা হচ্ছে, দ্য প্রসেস অফ কম্পেয়ারিং সাফিসিয়েন্ট এভিডেন্স অফ দ্য ক্যান্ডিডেটস টু অ্যাচিভ হুইচ দ্য রিকোয়ার্ড পারফরমেন্স ক্রাইটেরিয়া অ্যান্ড মেকিং ডিসিশন অ্যাজ হোয়েদার দ্য নেসেসারি কম্পিটেন্সি হ্যাজ বিন ডেমনস্ট্রেট অর নট। ঠিক আছে, দিস ডেফিনেশন ডিফাইন টু স্টেজ অফ অ্যাসেসমেন্ট প্রসেস, একটা হচ্ছে কম্পেয়ারিং দ্য এভিডেন্স অ্যাগেনস্ট দ্য ক্রাইটেরিয়া অফ অ্যাসেসমেন্ট, মেকিং দ্য ডিসিশন অ্যাজ হোয়ার দ্য অ্যাসেসমেন্ট নেসেসারি কম্পিটেন্স হ্যাজ বিন অ্যাচিভড। এই দুইটা প্যারা এই পর্যন্ত। ঠিক আছে, এরপরে দেখেন ফিডব্যাক। হ্যাঁ, ওকে ওকে, তাহলে ফিডব্যাক বলতে আমরা কি বুঝি? সিম্পলি ফিডব্যাক হচ্ছে কি, ফিডব্যাক হচ্ছে এমন একটা মানে কি বলবো, এটা এমন একটা ওয়ার্ক যে ওয়ার্কটাতে আমরা কি করি, আমরা যখন ট্রেনিংয়ের ফিডব্যাক নেই, ট্রেনিংয়ের ফিডব্যাকের ক্ষেত্রে কি করি, আমরা বিভিন্ন রকম কোশ্চেন করি যে আজকে যে আমরা যা পড়ালাম আপনারা আসলে কতটুকু বুঝছেন, এটা নিয়ে আমরা কি করি, তার কাছ থেকে জানতে চাই সে আসলে কতটুকু শিখছে। এই ফিডব্যাকটাই
পরিস্থিতি অনুযায়ী কি অর্থটা এক এক জায়গায় এক এক রকম হয়। তাহলে ট্রেনিংয়ের সময় আমরা যে ফিডব্যাকের কথা চিন্তা করতেছি, এই ফিডব্যাকের উদ্দেশ্য হচ্ছে আজকের সারাটা সেশনে আমি যা বোঝাতে চেয়েছি আমার ট্রেনিরা কতটুকু বুঝেছে। আর অ্যাসেসমেন্টের সময় ফিডব্যাক হচ্ছে আমি সারাটা দিন যে আজকে যাদের নিয়ে কাজ করলাম, যাদের অ্যাসেসমেন্ট নিলাম, তারা অ্যাসেসমেন্ট প্রসেস সম্পর্কে, আমি যে ডিসিশন নিয়েছি সেই ডিসিশন সম্পর্কে আসলে কতটা কি বুঝেছে। এটা তাদেরকে কি একটা নির্দিষ্ট ওয়েতে বলাটাই হচ্ছে কি ফিডব্যাক। ফিডব্যাকের একটা মেথড আছে, স্যান্ডউইচ মেথডে ফিডব্যাক দিতে হয়। নিচে দেখেন আছে কিস কিল কিস, ঠিক আছে, একটা ঘর দেওয়া আছে, ঘরের ভিতর লেখা আছে কিস কিল কিস। হ্যাঁ, কিস বলতে কি বোঝাচ্ছে, কিল টেল দ্য লার্নার অ্যাবাউট কি সামথিং পজিটিভ ইউ হ্যাভ নোটেড। আপনি যে কিছু পজিটিভ জিনিস নোট করছেন তার জন্য এটা প্রথমে বলা। কিক মানে কি, অ্যাডভাইস দ্য লার্নার অফ অ্যান এরিয়া কুড ইমপ্রুভ হাউ দে ক্যান ডু। তার মানে সেকেন্ড অপশনে আমাকে বলতে হবে আমি যে অবজার্ভ করেছি তার কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করতে হবে এবং কিভাবে সেই ইমপ্রুভমেন্টটা করবে। এরপরে আবারও কি কিস, ফিনিশিং পয়েন্ট আমাকে তাকে এনকারেজ করতে হবে যে আপনি চাইলেই পারবেন, আপনি এই জিনিসগুলো এত ভালো করেছেন, তাহলে এই জিনিসটা কেন ভালো করতে পারবেন না। ঠিক আছে, এটা আপনার দ্বারাই কোনো মানে ব্যাপারই না এটা আপনার জন্য। তাহলে ফার্স্ট হচ্ছে পজিটিভ ফাইন্ডিংস, সেকেন্ড হচ্ছে নেগেটিভ ফাইন্ডিংস অ্যান্ড হাউ টু কি ওভারকাম ইট, থার্ড হচ্ছে কি মোটিভেটিং হিম। ক্লিয়ার তো? যখন আমরা একটা ফিডব্যাক দিব এই ফিডব্যাকের তিনটা ধাপ আপনাকে ভুলে গেলে চলবে না। কিস কিল কিস। হ্যাঁ, প্রথমে আমি পজিটিভ ফাইন্ডিংস বলবো, নেগেটিভ ফাইন্ডিংস বলবো, নেগেটিভ ফাইন্ডিংস শুধু বলবো না, নেগেটিভ ফাইন্ডিংসের সাথে এটা কিভাবে ওভারকাম করা যায় এটাও বলবো। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে তাকে আমি এমনভাবে মোটিভেট করব যেন সে ওই নেগেটিভ ফাইন্ডিংটা যেটা আমি পেয়েছিলাম সেটা খুব দ্রুত ওভারকাম করতে পারে। স্যার জি বলেন। স্যার ওই কিস কিক স্টেপটা আরেকবার বলবেন প্লিজ। কিস কিক কিল। হ্যাঁ, সরি, কিস কিক কিস। কিসটা হচ্ছে কি পজিটিভ নেগেটিভ পজিটিভ, আপনি শব্দটা এইভাবে দেখেন, পজিটিভ নেগেটিভ পজিটিভ। কিস মানে পজিটিভ নেগেটিভ পজিটিভ। তাহলে পজিটিভ শব্দ মানে কি, আমি আজকে সারা দিনে অ্যাসেসমেন্টে আমি এই এসএসসির যে যে পজিটিভ জিনিসগুলো ফাইন্ড আউট করেছি পজিটিভ জিনিসগুলো প্রথমে বলবো। এরপরে ওনার যে গ্যাপ ছিল, নলেজ এবং স্কিলের মধ্যে যে গ্যাপ ছিল সেই গ্যাপটা বলবো, এবং এই গ্যাপটা কিভাবে সে ফাইন্ড আউট, কিভাবে সে মানে কি ওভারকাম করবে সেটা বলবো। আর লাস্ট ওয়ান, সে যে এটা ওভারকাম করতে সক্ষম এটা তাকে বুঝায় বলবো। ক্লিয়ার? ওকে স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখেন অ্যাপ্রোচ টু প্রোভাইড ফিডব্যাক। হ্যাঁ, বলছে গুড কমিউনিকেশন স্কিল আর ইম্পর্টেন্ট টু দ্য প্রসেস অফ অবটেনিং গিভিং এ ফিডব্যাক টু ক্যান্ডিডেট। অ্যাসেসমেন্ট পারফরমেন্স মে বি ডিসকাসড অ্যান্ড কনফার্ম ইউজিং দ্য ফলোয়িং। ফেস টু ফেস ডিসকাশন হবে, তারপরে কি রিটেন কমেন্টস হবে, টেলিফোন ফ্যাক্স ইমেল কমিউনিকেশনও হয়, কম্বাইন্ড অফ দ্য অ্যাবভ দ্য মেনশন মেথড। আপনি যেভাবেই ফিডব্যাক দেন, মোট কথা হচ্ছে ফিডব্যাকের ক্ষেত্রে আপনাকে সবসময় যাকেই ফিডব্যাক দিবেন, যেভাবেই ফিডব্যাক দিবেন, এই তিনটা জিনিস মাথায় রেখে ফিডব্যাক দিলেই হবে। ফিডব্যাকের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই তিনটা জিনিস। আপনাকে অবশ্যই অ্যাসেসমেন্ট পার্টে যখন আপনি ডেমো দিবেন আপনাকে অবশ্যই অ্যাসেসর বলবে যে এই এসএসসি আপনার সাথে যে পেয়ার যাবে সে পেয়ারকে বলবে এই এসএসসি পরীক্ষায় মানে অ্যাসেসমেন্টে নট ইয়েট কম্পিটেন্স হয়েছে, এখন আপনি তাকে ফিডব্যাক দেন। আপনাকে কিন্তু ফিডব্যাক দিতে হবে। আবার আরেকজনকে বলবে যে এই এসএসসি কম্পিটেন্স হয়েছে, তাকে আপনি ফিডব্যাক দেন। দেখবে আপনি আসলে ফিডব্যাক প্রসেস অনুযায়ী দিতে পারছেন কিনা। দেখেন এখানে তিনটা কথা বলছে, ইফেক্টিভ ওয়ে টু প্রোভাইডিং ফিডব্যাক। হ্যাঁ, মানে কিভাবে আপনি মানে ইফেক্টিভ ওয়েতে ফিডব্যাক দিবেন এইটা নিয়ে আমরা অলরেডি কথা বলছি। আপনাকে প্রথমে পজিটিভ কথা বলতে হবে, স্টার্ট আস্কিং ক্যান্ডিডেট টু জাজ হাউ ওয়েল হি পারফর্ম, তারপর রিইনফোর্স দ্য পজিটিভ অ্যাসপেক্ট, মানে ভালো ভালো কথাগুলো বলবেন। এরপরে বলছেন ডিসকাস এরিয়া অফ ইমপ্রুভ ডিটেলস। দেখেন পরের ইয়েতে দেওয়া আছে ইফেক্টিভ ওয়ে টু প্রোভাইড ফিডব্যাক, তারপরে দেওয়া আছে ডিসকাস এরিয়া, মানে 2 নম্বর পয়েন্টটা কি স্কিল, ডিসকাস দ্য ইমপ্রুভমেন্ট ডিটেলস, তাকে কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে। 3 নাম্বার হেল্পফুল স্ট্র্যাটেজি ফিডব্যাক নেগেটিভ অ্যাসেসমেন্ট। ঠিক আছে, এরপরে লাস্ট ওয়ান মানে এটাই তার ইমপ্রুভ এরিয়া এবং সে যে কী কারণে অ্যাসেসমেন্টে খারাপ করছে। ঠিক আছে, এইটা তাকে এখানে বুঝায় বললাম। আর লাস্ট ওয়ান বললাম বেনিফিট টু প্রোভাইড ফিডব্যাক অ্যাসেসমেন্ট, আমাকে
আমি যখন আচ্ছা সরি, এখানে আমার ভুল হচ্ছে। প্রথম ৩টা হচ্ছে এই প্রথমটা, ইফেক্টিভ ওয়ে টু প্রোভাইড ফিডব্যাক, ডিসকাস দ্য এরিয়া অফ ইমপ্রুভমেন্ট, তারপর কি স্ট্র্যাটেজি ফিডব্যাক অন নেগেটিভ অ্যাসেসমেন্ট। এখানে নেগেটিভ অ্যাসেসমেন্ট হলে কীভাবে ফিডব্যাক দিতে হবে, বি পজিটিভ উইদাউট রাইজিং এনি ফলস এক্সপেকটেশন। ঠিক আছে, তাকে কোনো ফলস এক্সপেকটেশন না বলে পজিটিভ বলতে হবে। তারপরে কি বি প্রিসেস অ্যাবাউট দ্য গ্যাপস অফ ক্যান্ডিডেট কম্পিটেন্স, তার কোন কোন জায়গায় গ্যাপ ছিল ধরাই দিতে হবে। আইডেন্টিফাই হোয়ার এনি পার্টস অফ ক্যান্ডিডেটস নিড টু রিপিটেড, মানে কোন কোন জায়গায় তার আসলে রিপিট করা দরকার আছে এটা তাকে কি বলে দিতে হবে। ইমফেসাইজ দ্য এক্সপ্লেইন দ্য রেজাল্ট, আপনি সে যে রেজাল্টটা করছে, হুইচ কম্পিটেন্সি হ্যাজ অ্যান্ড হ্যাজ নট বিন অ্যাচিভড। ঠিক আছে, যদি সে কম্পিটেন্সি অ্যাচিভ করে তাকে যা মানে আমি তাকে রেজাল্টটা ধরাই দেওয়ার সময় বলবো এই কারণে সে কি অ্যাচিভ করছে। আর যদি তার নট ইয়েট কম্পিটেন্ট হয়ে থাকে, কোন কোন পার্টে কী কারণে নট ইয়েট কম্পিটেন্স হয়েছে এটা আমাকে কি বুঝাই দিতে হবে। সাজেস্ট ফার্দার লার্নিং অ্যান্ড প্র্যাকটিস টু ফিক্স দ্য গ্যাপ, তার যে গ্যাপ আছে সেই গ্যাপটা ফিক্সড করার জন্য তার কী কী বিষয়, কোন কোন সিভিএলএমটা ভালো করে পড়তে হবে, কোন কোন বিষয়গুলো ভালো করে পড়তে হবে, এটা তাকে একটু সাজেস্ট করে দিতে হবে। তারপর অ্যারেঞ্জ ফার্দার অপরচুনিটি টু ক্যান্ডিডেটস কমপ্লিট অ্যাসেসমেন্ট রিকোয়ারমেন্ট। হ্যাঁ, তাহলে তাকে ফার্দার অপরচুনিটি, সে যে আবার আরেকবার অ্যাসেসমেন্ট দিতে পারবে এই জিনিসটাও তাকে কি বুঝায় বলতে হবে, যে খুব অল্প সময়ের মধ্যে অল্প টাকাতে আপনি চাইলে খুব দ্রুত প্রিপারেশন নিয়ে আবারও নতুন করে অ্যাসেসমেন্ট দিতে পারেন। ঠিক আছে, এরপরে হচ্ছে বেনিফিট, প্রোভাইড ফিডব্যাক। যদি আপনি ফিডব্যাক দেন সুবিধাটা কী হবে। ঠিক আছে, ফিডব্যাক দিলে ফিডব্যাক বেনিফিশিয়াল বোথ অফ অ্যাসেসর অ্যান্ড ক্যান্ডিডেট। ঠিক আছে, এটা আপনি মাস্ট নো হিসাবে পড়বেন, আর বাকিগুলো আপনি শুধু শুড নো হিসাবে পড়বেন। হ্যাঁ, যদি আপনি ফিডব্যাক দেন তাহলে এখানে দুই ধরনেরই বেনিফিট আছে, ক্যান্ডিডেটেরও বেনিফিট, অ্যাসেসরের বেনিফিট। প্রথমে হচ্ছে কি ইভালুয়েশন দ্য অ্যাসেসর পারফরমেন্স। ঠিক আছে, কি করবে অ্যাসেসর, তার যে ফুল মানে অ্যাসেসরের যে পারফরমেন্স, সে আসলে কেমন ফিডব্যাক দিচ্ছে এটার উপরেই তার পারফরমেন্সটাকে কী করা যায়, ইভ্যালুয়েট করা যায়। ইভ্যালুয়েট দ্য অ্যাসেসমেন্ট প্রসেস, অ্যাসেসমেন্ট প্রসেসটাকে ইভ্যালুয়েট করা যায়, সে পূর্ণ জিনিসটাকে ভালোভাবে প্রত্যেকটা জায়গায় টুলসগুলোকে ঠিকভাবে কাজে লাগিয়েছে কিনা। ঠিক আছে, অ্যাসেসমেন্ট ডকুমেন্ট ঠিকভাবে সে কালেক্ট করেছে কিনা। চান্স টু এক্সপ্লেইন দ্য অ্যাসেসমেন্ট ডিসিশন মেড, এইখানে যেহেতু তার এভিডেন্সগুলো ঠিক থাকবে তাহলে সে কী করতে পারবে, এই যে সে অ্যাসেসমেন্টটা নিয়েছে এটার যে ডিসিশনটা নিয়েছে কম্পিটেন্স আর নট ইয়েট কম্পিটেন্স, সেটাকে সে কী করতে পারবে, এক্সপ্লেইন করতে পারবে যে এই কারণে আমি আপনাকে নট ইয়েট কম্পিটেন্স দিতে বাধ্য হয়েছি। আইডেন্টিফাই দ্য ক্যান্ডিডেট স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। ঠিক আছে, এখানে অ্যাসেসর কী করতে পারবে, ক্যান্ডিডেটের দুর্বলতা কোন কোন জায়গায়, মানে কোন কোন জায়গায় গ্যাপ আছে এটা সে বের করতে পারবে। গিভিং গাইডেন্স ফর ফার্দার ট্রেনিং। ঠিক আছে, তার কোন কোন জায়গায় স্ট্রেংথ বৃদ্ধি করতে হবে, কোন জায়গায় ট্রেনিংটাকে বাড়াতে হবে, এই জিনিসগুলো সে মানে বলতে পারবে। ইনকারেজ ক্যান্ডিডেট হু হ্যাজ নট অ্যাচিভ দ্য রিকোয়ার্ড লেভেল অফ কম্পিটেন্সি, যে সকল ক্যান্ডিডেট এখনও কি নট ইয়েট কম্পিটেন্স হয়েছে তাদেরকে সাহস দিতে পারবে। ঠিক আছে, যে আপনি খুব অল্প সময়ের মধ্যে আবারও নতুন করে অ্যাসেসমেন্ট দিয়ে কি করতে পারবেন, অবশ্যই কম্পিটেন্ট হতে পারবেন। নেক্সট ওয়ান, এগুলো আপনার জানার জন্য লাগবে রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং অ্যাসেসমেন্ট রেজাল্ট। ঠিক আছে, আপনি সারাদিন যে কাজগুলো করলেন এই কাজগুলো রেকর্ড করতে হবে, রিপোর্ট করতে হবে এনএসডিতে। ঠিক আছে, ইম্পর্টেন্ট রেকর্ডিং অ্যান্ড রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং খুব স্বাভাবিক। এটা যদি আপনি একটা ক্যান্ডিডেটের অ্যাসেসমেন্ট নিচ্ছেন, তার এগেনস্টে আপনার একটা ন্যাশনাল সার্টিফিকেট হচ্ছে, বাট তার কোনো ডকুমেন্টস আপনার কাছে নাই। ঠিক আছে, কখনও যদি কেউ এটার পিছনে ইনকোয়ারি করে তার যদি কোনো ডকুমেন্ট না থাকে, প্রবলেম না। এই জন্য একজন অ্যাসেসমেন্ট 5 বছর তো অন্তত পক্ষে প্রত্যেকটা অ্যাসেসমেন্টের কাগজপত্রগুলো কী করা হয়, ডকুমেন্টেড করা হয়, কারণ 5 বছর পর্যন্ত এনএসডির সার্টিফিকেটের মেয়াদ থাকে। 5 বছর পরে যখন আপনি আবারও কি নতুন করে দিবেন, তখন কিন্তু আপনাকে আবারও কি করতে হবে, ওই প্রিভিয়াস যে ডকুমেন্টগুলো আছে এইগুলো যদি কি নষ্ট করতে চায়, নষ্ট করে ফেলতে পারে, কারণ আপনার নতুন ডকুমেন্টের উপর আপনার আবারও কি নতুন সার্টিফিকেট ক্রিয়েট হবে। ওকে, প্রোভাইড প্রুভড দ্য ক্যান্ডিডেট, কী কারণে হয়, প্রোভাইড প্রুভ দ্য ক্যান্ডিডেট কম্পিটেন্স ক্যান বি ইউজড এভিডেন্স, মানে কোন কোন এভিডেন্সের উপর মানে বেস করে ক্যান্ডিডেটকে কম্পিটেন্স বলা হয়েছে অথবা নট ইয়েট কম্পিটেন্স বলা হয়েছে, এটা কি একটা প্রুফ থেকে যায়। ঠিক আছে, প্রোভাইড সাপোর্ট ডকুমেন্ট, সাপোর্টিভ ডকুমেন্ট হিসেবে কাজ করে। তার প্রোভাইড দ্য বেসিস অফ কি ফিডব্যাক, ফিডব্যাকের বেসমেন্ট হিসেবে কাজ করে। প্রোভাইড দ্য
একটু আপনাদের যার মাইক্রোফোন অন আছে প্লিজ মাইক্রোফোনটা অফ করে দেন, যদি কিছু বলতে হয় সরাসরি বলেন, আমি তো মানা করছি না। স্যার প্রত্যেক 5 বছর পর পর কি খরচের পরীক্ষা দেওয়া লাগবে? বুঝি না, আরেকবার বলেন প্লিজ। 5 বছর পর 5 বছর পর যদি মেয়াদটা থাকে 5 বছর পরে মেয়াদ থাকে না, দেখেন স্যার এটা কিন্তু মেয়াদ মানে সার্টিফিকেটেরই মেয়াদ। পরে কিন্তু সার্টিফিকেট আপনি রিনিউ করতে হলে আপনাকে আবার পরীক্ষা দিয়ে রিনিউ করতে হবে, মানে আবার একটা অ্যাসেসমেন্টে বসতে হবে আপনাকে। মানে এখন আমরা যারা অ্যাসেসর হবো আমাদের কি আবার পরীক্ষা দিয়ে অ্যাসেসর হতে লাগবে? 5 বছর পর্যন্ত অ্যাসেসমেন্ট দিতে পারবেন আপনি, ঠিক আছে? 5 বছর পরে আপনাকে আবারও পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? অন্য অন্য যেমন এটা তো আর ড্রাগ লাইসেন্স না, আপনি বুঝেন ড্রাগ লাইসেন্স, ট্রেড লাইসেন্স এগুলোর মেয়াদগুলো কি আপনি একটা নির্দিষ্ট সময় পর পর বাড়াতে পারেন, তাই না? টাকা পয়সা দিয়ে মেয়াদ রিনিউ করা যায় না। এনএসজি সার্টিফিকেটগুলো কিন্তু ওরকম না, মেয়াদ রিনিউ করা যাবে না। এনএসজি সার্টিফিকেট আপনার এই যে ধরেন আপনি এখন এই যে লেভেল 4 এর পরীক্ষা দিয়ে ট্রেনার প্লাস অ্যাসেসর হলেন, এটার মেয়াদ কিন্তু 5 বছর। 5 বছর দেখেন আপনার আসল বাস্তব কথা হচ্ছে যে আমরা তো এখানে দক্ষ লোকদেরকে কি করতেছি, সার্টিফাইড করতেছি, হ্যাঁ? এখন দক্ষতাটা কি, স্কিলটা ভ্যারি করে, 5 বছরে অনেক কিছু চেঞ্জ হয়। এই চেঞ্জের সাথে যুগের সাথে তাল মিলিয়ে আসলে আপনি দক্ষ আছেন কিনা এটাই রি-এক্সামিন করা হয় 5 বছর পরে, ঠিক আছে? আপনি যদি রেগুলার এই কাজে থাকেন, আপনি যদি ট্রেনার হিসেবে রেগুলার কাজ করেন, অ্যাসেসর হিসেবে রেগুলার কাজ করেন, পরীক্ষাটা তো আপনার জন্য একটা শো শুধু, ঠিক আছে? আর আপনি যদি এই সেক্টরে না থাকেন, আপনি এই সেক্টর আউট অফ সেক্টর, তাহলে আপনার জন্য পরীক্ষাটা আবার নতুন করে পড়ার মতো না। এক্স্যাক্টলি জি স্যার জি স্যার এই জন্য কিন্তু এনএসডির এটা করা, কারণ এখানে আমরা বলতেছি কম্পিটেন্সি বেসড ট্রেনার অ্যান্ড অ্যাসেসর অ্যাসিস্ট্যান্ট। এখন কম্পিটেন্সি যদি আপনার না থাকে তাহলে আর আপনাকে আমার সার্টিফিকেট সারা জীবন দিয়ে লাভটা কি? আর আপনার যদি কম্পিটেন্সি থাকে, আপনার কারেন্ট কম্পিটেন্সিটা যাচাই করতে হয় না মাঝে মাঝে, যে আমার কারেন্ট কম্পিটেন্সিটা ঠিক আছে কিনা, এটার জন্য তো অ্যাসেসমেন্ট দিতে হবে। তাও তো তারা সময় দিছে 5 বছর, বছর বছর সময় দিলে কি করতেন? স্যার তাহলে এসএসসি ইন্টার ডিপ্লোমা এদের মেয়াদ দিল না কেন? আচ্ছা দেখেন ওইটা ছিল কিন্তু কম্পিটেন্সি বেস না, ওইটা একাডেমিক বেস, তাই না? একাডেমিক বেস না। দেখেন অনার্সের সার্টিফিকেট এটা কি কম্পিটেন্সি বেস না একাডেমিক বেস? ঠিক আছে, একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে তারা কোনো মেয়াদ দেয় নাই, কারণ কি প্রত্যেক জায়গার, যেমন আপনি ইন্টারমিডিয়েট পাস করছেন, ইন্টারের বই পড়ে পাস করে আসছেন, তাহলে ইন্টারের ওই রিয়াকশনগুলো আপনি পারেন, ওই জিনিসগুলো আপনি পারেন, ঠিক আছে? এইটুকুই শুধু, এটা আপনি করবেন কি কি করবেন না, কারণ এগুলো তো আপনার অনার্সে কাজে লাগতেছে, তাই না? ইন্টারের যে পড়াগুলো ম্যাক্সিমামই তো অনার্সে লাগতেছে, কিন্তু এখানে তো আপনি কোনো একটা স্কিল শিখছেন, এই স্কিলটা তো আর আপনার মানে প্রফেশনাল লাইফ ছাড়া অন্য কোনো একাডেমিক লাইফে লাগবে না। আপনি 5 এ যে অঙ্ক করছেন 6, 7, 8, 9 এ কি ওই কাছাকাছি অঙ্কগুলাই ছিল, তাই না? শতকরার হিসাব এটা সেটা। তার মানে দক্ষতা বিষয় আলাদা আর একাডেমিক বিষয় আলাদা। স্যার একদম দক্ষ শ্রমিক একটা চেয়ার 5 বছর পরেও তো বানাইতে পারবে, 10 বছর পরে বা 15 বছর পরে। হ্যাঁ 15 বছর পরে যদি আপনি বানাতে চান তাহলে কি করতে হবে, আপনাকে আবার নিজের দক্ষতার পরীক্ষা দিয়ে বানাইতে হবে, ঠিক আছে? আপনি যে দক্ষ আছেন এটা প্রুফ করতে হবে না আপনাকে, যে আই এম এ এক্সপার্ট পারসন, আই এম এ এক্সপার্ট ওয়ার্কার, এটা প্রুফ করতে হবে না, মুখ দিয়ে বললেই হবে শুধু যে আমি সার্টিফিকেট দিলাম আমি খুব মানে কি এক্সপার্ট ওয়ার্কার। আপনি কি জানেন যে এই যে অনেকে আছে যে একাডেমিকভাবে কম্পিউটারে কি করে, সিএসসি করা স্টুডেন্ট আছে না, ঠিক আছে? এই সিএসসি করা স্টুডেন্ট তারা যখন এই যে আমাদের এই কম্পিটেন্সি বেসড ইয়েতে আসে, ট্রেনিংয়ের বিভিন্ন অফিস অ্যাপ্লিকেশন গ্রাফিক্সে আসে, হ্যাঁ, তাদের জন্য কিন্তু কখনো কখনো কঠিন হয়ে যায়। তাদের কি থিওরিটি বেস পড়াশোনার কারণে তাদের লেখা যায় কি রাইটিং স্পিড অনেকের অনেক বেশি ফাস্ট না, ঠিক আছে? অনেক বিষয়গুলো তাদের গ্যাপ থাকে, এই গ্যাপগুলো তারা কি স্কিল ফিল আপ করে নেয় এখানে এসে। তাহলে এটা তো ফুল স্কিল পার্ট না, সে কিন্তু এগুলো পড়ে আসছে কিন্তু নলেজ এবং স্কিলের মধ্যে যথেষ্ট গ্যাপ আছে।
এসএসএর পার্টের হ্যালো, এসএসএর পার্টের অ্যাসেসমেন্টটা কারা করে? অ্যাসেসর পার্টের অ্যাসেসমেন্টটা কারা কারা করে? অ্যাসেসর পার্টের অ্যাসিস্ট্যান্টটা কারা করায়? যারা মাস্টার ট্রেনার তারা। না ঠিক আছে, এটা কারা? আমি বুঝি না আপনার কথাটা, মানে অ্যাসিস্ট্যান্ট কারা নেয়? মানে বলতেছে যে আমরা যে অ্যাসেসর হওয়ার জন্য যে পরীক্ষা দিব, আমাদের পরীক্ষাটা কারা নেবে? ওই যে মাস্টার ট্রেনার যারা লেভেল 5 করা, যারা আপনার লেভেল 4 করে পরীক্ষা দিচ্ছেন, লেভেল 5 এ যারা তারা পরীক্ষা দিবে আপনার। ও আমি তো আপনাকে বলতেছি যে প্রত্যেকটা পার্টে, হ্যাঁ, প্রত্যেকটা পার্টে ওই ব্যক্তি অ্যাসেসমেন্ট নিতে পারবে যার এই বিষয়ে পর্যাপ্ত নলেজ এবং কি এক্সপার্টিস আছে। হ্যাঁ, যদি পর্যাপ্ত অ্যাসেসর পাওয়া না যায় তাহলে যারা রিসোর্স পারসন তারা নিবে। ঠিক আছে, এমন ব্যক্তি নিবে যার এই বিষয়ে কি আছে, পর্যাপ্ত এক্সপার্টিস আছে। সো টেনশনের কিছুই নাই। ওকে, তারপরে এখানে কতগুলো ফিচার দেওয়া আছে, ফিচারগুলো একটু পড়ে নেবেন। এখানে আছে যে কি ফিচার অফ দ্য গুড অ্যাসিস্টমেন্ট রেকর্ড। ঠিক আছে, একটা গুড অ্যাসিস্টমেন্ট রেকর্ডের ফিচারগুলো কি কি থাকবে। গুড অ্যাসিস্টমেন্ট রেকর্ড শুড ইনক্লুড দ্য ফলোয়িং ইনফরমেশন। নিচের এই ইনফরমেশনগুলো অবশ্যই কি থাকবে। ক্যারেক্টারিস্টিক্স অফ ইফেক্টিভ অ্যাসেসমেন্ট রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং প্রসেস। একটা রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং প্রসেসের ক্যারেক্টারগুলো কী কী থাকে, ক্যারেক্টারের ভিতর কোন কোন বিষয়গুলো থাকবে। ইজি ইউজ, ঠিক আছে, মিনিমাম কস্ট অপারেটিভ, তারপর ইজি, এগুলো জাস্ট আপনারা একটু পড়ে নেবেন, সব শুড নো। হ্যাঁ, রোল অফ দ্য অ্যাসেসর ইন রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং অ্যাসেসমেন্ট আউটকাম। ঠিক আছে, এখানে অ্যাসেসরের ভূমিকাটা কি এটা একটু ভালো করে গুরুত্ব দিয়ে পড়বেন। দ্য রোল অফ অ্যাসেসর রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং আউটকাম অ্যাসেসমেন্ট ইনক্লুড ফলোয়িং: রিভিউ দ্য অ্যাসেসমেন্ট ডিসিশন, রেকর্ডিং দ্য অ্যাসেসমেন্ট রেজাল্ট, চেক দ্য রেজাল্ট হ্যাভ বিন রেকর্ড কারেক্টলি, ডিসকাস অ্যাসেসমেন্ট রেকর্ড। ঠিক আছে, এটা একটু আপনারা মনোযোগ দিয়ে পড়বেন, এটাও শুড নো। নেক্সট ওয়ান আমরা চলে যাই। দেখেন পেজ নাম্বার 31। পেজ নাম্বার 31-এ দেওয়া আছে কি রিভিউ অ্যাসেসমেন্ট প্রসেস। তাহলে আমার যে অ্যাসেসমেন্টটা আমরা নিলাম, যদি দরকার হয় অ্যাসেসমেন্ট প্রসেসটা পুরাটা আমি আবার কি করতে পারি, রিভিউ করতে পারি। রিভিউইং দ্য অ্যাসেসমেন্ট ইভেন্টস ইজ ইম্পর্টেন্ট রোল অফ অ্যাসেসর। তাহলে অ্যাসেসরের একটা গুরুত্বপূর্ণ রোল। ইউ শুড ইনশিওর দ্যাট দ্য নিড অফ দ্য পিপল ইনভলভ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নিড অফ দ্য ইনস্টিটিউশন are meet and that you are continually improve your assessment practice। ঠিক আছে, আপনি যে রেগুলার প্রথম দিন যেভাবে অ্যাসেসমেন্ট নেবেন, দ্বিতীয় দিন যখন নেবেন, তৃতীয় দিন যখন নেবেন, আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে আপনার অ্যাসেসমেন্ট প্রসেসটা যেন রেগুলারলি কী হয়, ইমপ্রুভ হয়। আপনি যেন বেটার অ্যাসেসমেন্ট নেন আগের থেকে, বেটার জাজমেন্ট করেন আগের থেকে, বেটার এভিডেন্স কালেকশন করেন কি আগের থেকে। আপনার অ্যাসেসমেন্ট প্রসেস যদি একই রকম হয় যে শুধুমাত্র বসে থাকেন, কখন আপনাকে টাকা পয়সা দিবে, আপনি বিদায় হবেন। ঠিক আছে, আবার অনেকে তো শুনছি অ্যাসেসর যে বলে যে এতজন পাস করাই দিব, কত টাকা দিবেন এটা বলেন, এরকমও শুনছি। ঠিক আছে, কখনো এইসব জিনিস দেখেন, আপনি এখানে একটা মানে ভাইটাল রোল শো করতে আসছেন, এটাকে সরকারি চাকরি ভাইবে নিয়েন না। ঠিক আছে, এটা কিন্তু কোনো চাকরি না, আপনাকে মনে রাখতে হবে। আপনি একটা রেসপন্সিবল জায়গা থেকে ওইখানে যাচ্ছেন, যে আপনি যেখানে যাচ্ছেন সেই জায়গাতে যে এসএসসিগুলো আছে তাদের আসলে পর্যাপ্ত রকমের স্কিল ডেভেলপড হয়েছে কিনা, বা আপনাকে স্যাটিসফ্যাকশন করা বা ইন্ডাস্ট্রিতে কাজ করার মতো স্কিল ডেভেলপড হচ্ছে কিনা এটা জানার জন্য গেছেন। ঠিক আছে, এটা কিন্তু আপনার একটা আমানত। হ্যাঁ, আপনি চাইলে এটার খেয়ানতও করতে পারেন, চাইলে এটাতে ইনকামের একটা পথ বেছে নিতে পারেন, যে সরকারি চাকরির একটা কোনো রকম একটা অ্যানাউন্সমেন্ট আসা মানে কোটি কোটি টাকার এদিক সেদিক হওয়া। আপনিও চিন্তা করতে পারেন যে আমি অ্যাসেসর হওয়ার পর থেকেই শুরু করব। আপনি অবৈধভাবে যে টাকা ইনকাম করবেন, বিলিভ করেন আর না করেন, আপনার বিশ্বাস হোক না হোক, এটাতে আপনার পারিবারিক আর্থিক কোনো অবস্থারই কোনো উন্নতি হবে না।
আপনি প্রচণ্ড রকমের মানসিক টেনশনের মধ্যে পড়বেন, আর এই মানসিক টেনশনের কারণে আপনি আরও বেশি কি ওই পথে যাবেন। ঠিক আছে, দেখেন আমি একজনের কাছে একটা কথা শুনছিলাম যে একটা লোক হজে গেছে, হজের থেকে আসার পরে কি আরও বেশি খারাপ হয়ে গেছে। তখন আমি জানলাম, আরেকজনের কাছে এটা জানলাম যে হজ হচ্ছে কি বরকত। হ্যাঁ, যারা ভালো নিয়ত নিয়ে হজে যায় তাদের ভালো ভালো হয়, তারা আরও ভালো হয়ে যায়। আর যারা খারাপ নিয়ত নিয়ে যায়, ঠিক আছে, তাদের আরও কি হয়, খারাপের দিকে তারা বরকত পায়। ঠিক আছে, আপনারা যেহেতু অ্যাসেসর হবেন, আমি আপনাদেরকে বারবারই বলে দেই, একটা লিমিটের বেশি কখনো কি কোনোভাবে কোনো জায়গায় মানে কোনো ছাড় দিয়েন না। লিমিট, হ্যাঁ ঠিক আছে, এটা লিমিটটাকে আপনি ধরে নেবেন রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, আপনি যখন বাস্তবতার সম্মুখীন হবেন আপনিই বুঝবেন যে আপনার কি করা উচিত, আপনি কি করছেন। ঠিক আছে, অনেকেই মনে করে, অনেকের কাছে গল্প শুনে যে এখান থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব। বাস্তবে এখান থেকে অনেক টাকা অনেকে ইনকাম করে ফেলছে অলরেডি, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করে ফেলছে। ঠিক আছে, এখন তো আপনারা আসছেন কি শেষ যুগে, সামনে কি হবে কে জানে। কিন্তু যারা 2012 সাল, 2014 সাল, বিশেষ করে এনএসডিতে যারা 2021 সাল 20 সাল থেকে ঢুকছে, তারা এখন অনেক ভালো পর্যায়ে আছে। ঠিক আছে, কেউ খারাপভাবে ভালো পর্যায়ে আছে, কেউ ভালোভাবে ভালো পর্যায়ে আছে। যারা খারাপভাবে ভালো পর্যায়ে আছে তাদের অবস্থা কি, একবার উঠে একবার নামে, তারা নিজেরাও বুঝে না যে কি করবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার আপনি কি লেভেল 4 এর কোথাও অ্যাসেসমেন্ট নিছেন নাকি রিসেন্টলি? লেভেল 4 এর নেওয়ার জন্য আমাকে তো মাস্টার ট্রেনার হতে হবে, আমি তো মাস্টার ট্রেনার না। ও আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, লেভেল 4 নেওয়ার জন্য আমাকে মাস্টার ট্রেনার হতে হবে। ঠিক আছে, মাস্টার ট্রেনার তো আমি না, সেই জন্য লেভেল 4। তবে লেভেল 4 এর অনেক ইনফরমেশন আমাদেরকে রাখতে হয়, যেমন যেখানে যেখানে পরীক্ষা হচ্ছে, কী টাইপের কোশ্চেন আসে, অ্যাসেসরদের ব্যবহার কেমন, এগুলো কি আমরা কালেক্ট করে রাখি ওইখানে যে অ্যাসেসর থাকে তাদের কাছ থেকে। ওকে স্যার, আপনি যে বলেন শেষ পর্যায়ে আছে, এটা মানে এটা বলতে কি বুঝাচ্ছেন নাকি? আচ্ছা, শেষ পর্যায়ে আছেন বলতে এটাই বোঝানো হয়েছে যে এখন এই জিনিসটা অনেক অ্যাভেলেবল না। একটা সময় কি অ্যাসেসমেন্টের জন্য অ্যাসেসর খুঁজে পাওয়াই কষ্ট ছিল, এখন কি ওই কষ্টটা আছে? এখন মোটামুটিভাবে কি বেশ আগের তুলনায় বেশ অ্যাসেসর আছে না? জি স্যার। এটাই বোঝানো হয়েছে যে আগের তুলনায় এখন অ্যাসেসর বেশি, আর স্কিল্ড অ্যাসেসরগুলো আসতেছে। যখন 21-22 সালে অ্যাসেসমেন্ট পরীক্ষা হয়েছে, আমি শুনছি অনেকে দেখে দেখে লেগেও কি বই দেখে দেখে লেগেও পাস হচ্ছে, কারণ ওই সময় তাদের অ্যাসেসর দরকার, অ্যাসেসর ছিল না। ঠিক আছে, বাট আমার মামি আমাকে বলল উনি নাকি দেখে দেখেই খুব পাস করছিল। আমি আপনাকে তো বললামই, ওই সময় যারা করছে তারা এইভাবে করছে, বাট তাদের চেয়ে অনেক ভালো ভালো অ্যাসেসর কিন্তু এখন তৈরি হচ্ছে। কারণ এখন যারা তৈরি হচ্ছে, এখন তারা যাচ্ছে পরিপূর্ণভাবে যোগ্য হয়ে যাচ্ছে, পড়াশোনা করে যাচ্ছে, কোনো ফাঁকিবাজি করে যাওয়ার কোনো সুযোগ নাই। ওকে ফাইন, তাহলে এখানে আমরা দেখব যে রিভিউর ক্ষেত্রে মানে কোন কোন বিষয়। দেখেন, রিভিউটা ভেরি মাচ ইম্পর্টেন্ট রোলস ফর কার অ্যাসেসর। রিভিউটা কেন দরকার, এখানে পাশে দেখেন একটা রিভিউ সাইকেল দেওয়া আছে। এই রিভিউ সাইকেলের ভিতরে রিভিউ কেন দরকার, কিভাবে রিভিউ করতে হবে, সবগুলো জিনিসটা দেওয়া আছে। ঠিক আছে, রিভিউর 1 নাম্বার হচ্ছে প্রিপার ফর রিভিউ। মানে আমি যে রিভিউটা করব, রিভিউটা কেন করে, ডেভেলপমেন্টের জন্য, আমার প্রতিদিনের ইমপ্রুভমেন্ট যেন হয়। ঠিক আছে, আমার যেন প্রতিদিন ইমপ্রুভমেন্ট হয়, এটার জন্য কি করে, রিভিউটা করে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, রিভিউ করার, প্রিপার ফর রিভিউ, রিভিউর জন্য প্রিপারড হইতে হবে, রিভিউর জন্য প্ল্যান করতে হবে, কন্ডাক্ট দ্য রিভিউ, রিভিউটা কন্ডাক্ট করতে হবে, রেকর্ড অ্যান্ড রিপোর্ট দ্য রেজাল্ট, আমার রেজাল্টটা রিপোর্ট করতে হবে, ইভ্যালুয়েট দ্য কি রিভিউ প্রসেস, রিভিউ প্রসেসটা আবার আমাকে ইভ্যালুয়েট করতে হবে। এই প্রসেসে যদি আপনি কাজ করেন, এটা হচ্ছে রিভিউ সাইকেল, মাসনো আকারে পড়বেন। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা একটু দেখি, এখানে বলছে এই রিভিউয়ার ইজ রেসপন্সিবল ফর, একটা রিভিউয়ার কী কী বিষয়ে রেসপন্সিবল দেখেন, প্ল্যানিং অ্যান্ড ক্যারিং আউট দ্য রিভিউ ডিউটিস ইফেক্টিভলি, তারপর ইফিসিয়েন্টলি অ্যান্ড ইথিক্যালি। আপনি যে ডিউটিটা করতেছেন সেটা ইফেক্টিভ, ইফিসিয়েন্ট অ্যান্ড ইথিক্যাল, তিনটা কিন্তু আলাদা আলাদা টার্ম।
সেটা ইফেক্টিভ কিনা, ইফিসিয়েন্ট কিনা, আর ইথিক্যাল কিনা। ইনশিওর দ্যাট রিভিউ প্রসেস টেক ইনটু দ্য account all necessary legal safety requirement, documenting an observation made during the review process, reporting the review result, verifying the effectiveness of corrective procedures taken as the result of the review if represented by the client. তারপর কি realizing and safeguarding documenting পার্টেনিং টু দ্য রিভিউ। ঠিক আছে, এখানে 2-3টা পয়েন্ট মনে রাখলে হবে যে একজন রিভিউয়ারের রেসপন্সিবিলিটি কী জিনিস। আর রিভিউর ক্ষেত্রে 5টা পয়েন্ট সিকোয়েন্স মনে রাখতে হবে, এই সিকোয়েন্সগুলো ধরে ধরে। প্রথম হচ্ছে রিভিউর জন্য তৈরি থাকতে, সব কিছু তৈরি করতে হবে, প্ল্যান করতে হবে, কন্ডাক্ট করতে হবে, রেকর্ড করতে হবে, ইভালুয়েট করতে হবে। ঠিক আছে, এরপরে এই 3টা জিনিসই বর্ণনা করে দেওয়া আছে কিভাবে কোনটা করা যায়। এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, আলটিমেট মোটামুটিভাবে আমাদের কমপ্লিট। ঠিক আছে, এখানে দেখেন কতগুলা কোশ্চেন দেওয়া আছে। বলছে কি আউটলাইন দ্য স্টেজ অফ কম্পিটেন্সি স্টেটমেন্ট। আউটলাইন স্টেজ অফ কম্পিটেন্সি স্টেটমেন্ট, এটা আমরা প্রথমে একদম ফার্স্টে পড়ালাম, কতগুলা স্টেপ ছিল সেই স্টেপগুলা। তারপর হোয়াট ডাজ দ্য ক্যান্ডিডেট নিড টু নো বিফোর দ্য অ্যাসেসমেন্ট নেওয়ার আগে তার কোন কোন বিষয় জানা থাকা দরকার। হোয়াট ইজ রিজনেবল অ্যাডজাস্টমেন্ট ইন সিবিটিএ এর ক্ষেত্রে রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা কী। হোয়াট ক্যান অ্যাসেসর ডু অ্যাকোমোডেট দ্য নিড দ্য ট্রেনি হো হ্যাভ দ্য ডিসএবিলিটির ক্ষেত্রে কীভাবে কী করা লাগে, ওই যে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট থেকে প্রশ্ন করছে। লিস্ট ফর কজেস দ্যাট স্টপ, মানে আপনি অ্যাসেসমেন্ট স্টপ করতে পারেন এরকম 4টা কারণ লেখেন। হোয়াট আর দ্য ডিফারেন্ট ফর্ম অফ এভিডেন্স, দেখেন এই যে প্রশ্নটা একটু ঘুরাই করছে। ডিফারেন্ট ফর্ম অফ এভিডেন্স মানে কি, টাইপ অফ এভিডেন্স 2 প্রকার আমরা পড়লাম, এটাকে এখানে বলতেছে ডিফারেন্ট ফর্ম অফ এভিডেন্স। এখন আপনি যদি পরীক্ষায় গেছেন মুখস্থ করে গেছেন এভিডেন্স 4 প্রকার, এভিডেন্স 2 প্রকার, ডিরেক্ট এভিডেন্স, ইনডিরেক্ট এভিডেন্স। পরীক্ষা আসছে কি ডিফারেন্ট ফর্মস অফ এভিডেন্স, আপনি আর পারেন না হাই এভিডেন্সের ফর্ম কী কী, এভিডেন্সের ফর্ম যায় রোল লিখে আসছেন, সাফিসিয়েন্ট, ঠিক আছে, তারপরে কি রিসেন্সি, এই টাইপের জিনিসগুলা কি লিখে আসছেন, কোনো লাভ নাই। লিস্ট 5 এক্সাম্পল অফ এভিডেন্স গ্যাদারিং টুলস, এভিডেন্স গ্যাদারিং টুলসের এক্সাম্পলগুলো কি কি। এই সমস্যার সমাধানের জন্য আমাদের কি করা উচিত? এই সমস্যার সমাধানের জন্য আপনার করা উচিত, যদি কোনো কোশ্চেন না বুঝেন অ্যাসেসরকে কোশ্চেন করা, স্যার এটা বলতে কি বুঝাইছে, সে আপনাকে উত্তর না বলেও মানে হিডিংস মানে একটু হিন্টস দিয়ে দিবে, এতে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে তো অ্যাসেসর ফ্রি ফর কোশ্চেন থাকে, তাই না? সো আপনি যদি অ্যাসেসরকে জিজ্ঞেস করেন যে স্যার এখানে তো ডিফারেন্ট ফর্মস অফ এভিডেন্স, এটা বলতে কি বুঝাইছে স্যার, এভিডেন্সের রুল তো বোঝায় নাই স্যার, মানে আপনাকে জাস্ট ওনার কাছ থেকে আদায় করে নিতে হবে। ক্লিয়ার তো? বুঝতে পারছি। আচ্ছা, হোয়াট আর দ্য কমন এরর মেড বাই অ্যাসেসর, এটা আমরা কিছুক্ষণ আগে বললাম, তাই না? হাউ ডু ইউ ডিটারমাইন ইফ দ্য এভিডেন্স কালেক্ট ইজ ভ্যালিড, কীভাবে ডিটারমাইন করবেন এভিডেন্স কালেক্ট ভ্যালিড হয়েছে, রুলস যদি ঠিক থাকে তাহলে ভ্যালিড আছে। হাউ ডু ইউ ডিটারমাইন ইফ দ্য এভিডেন্স কালেক্ট ইজ কারেন্ট, ঠিক আছে, তাহলে কিভাবে ভ্যালিড হবে, কিভাবে কারেন্ট হবে, এই কারেন্ট ভ্যালিডিটি সবগুলা কিন্তু কি এভিডেন্সের রুলস। হাউ ডু ইউ ডিটারমাইন ক্যান্ডিডেট ইজ কম্পিটেন্স অর নট ইয়েট কম্পিটেন্স, কিসের উপর ভিত্তি করে আপনি এটা বলবেন। ওয়াই অ্যাসেসমেন্ট রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং ইজ ইম্পর্টেন্ট, রিপোর্টিং অ্যান্ড রেকর্ডিং কেন ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স ফর ইফেক্টিভ অ্যাসেসমেন্ট রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং প্রসেস। হোয়াট ইজ দ্য রোল অফ অ্যাসেসর, the recording and reporting assessment outcome. How do you provide the feedback to your candidate? When do you provide feedback to your candidate and why? What are the benefits of provide feedbacks and assessment performance? Outline the stage of key review cycle. দেখেন উত্তরগুলা সব এখানে দেওয়া আছে, ম্যাক্সিমাম উত্তর আমরা পড়ে আসছি। নেক্সট ক্লাসে আপনাদের পড়া থাকবে এইখানে যে কতগুলা কোশ্চেন আছে এই কোশ্চেনের আনসারগুলো। ক্লিয়ার আপনারা? স্যার এইগুলো পড়লেই তো মনে হয় এই সিভিলটা পড়া হয়ে যাবে। হ্যাঁ, এইগুলো পড়লে আপনি যদি এইগুলো পড়লেন, এই পার্টের কোশ্চেনগুলো মানে এই পার্টের কোশ্চেনগুলো সুবিধা করছে কি সবগুলা ইনফরমেশন শিট একত্রে কোশ্চেন করছে। হ্যাঁ স্যার, এখন আমরা পরীক্ষা কতদিন পরে দিতে ডেট আসবে?
পরীক্ষার কতদিন পরে ডেট আসবে বলতে? বুঝায় বলেন, কথাটা বুঝতে হবে তো আমাকে। ক্লাসটা শেষ হওয়ার কতদিন পরে আমরা পরীক্ষা দিতে পারবো? আপনার এভিডেন্স কমপ্লিট করতে হবে না? এভিডেন্সের ডেমো কমপ্লিট করতে হবে না? আপনাদের দেখেন, আপনারা ইয়া ভাইয়ের সাথে কথা বলেন, আক্তার ভাইয়ের সাথে কথা বলেন। আমাদের মনে হয় 28 তারিখ না 25 তারিখে একটা অ্যাসেসমেন্ট ডেট আছে, ঠিক আছে? যারা শুধু অ্যাসেসর পার্টের জন্য দিবেন তারা চাইলে ওইখানে ইয়া করতে পারেন, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। স্যার আমাদের তো মনে হয় আরো 6টা ক্লাস বাকি আছে। কাদের? আমাদের এসএসআর পার্ট যারা করবে। অ্যাসেসর পার্ট যারা করবে তাদের বাকি আছে। কি কি বাকি আছে বলেন তো? না মানে অ্যাডমিশন নেওয়ার সময় আমাকে বলছিল যে অফলাইন নাকি কয়েকটা ক্লাস হবে, ওটা কথা বলতেছি আর কি। ও আচ্ছা, অফলাইন ক্লাস। এটা হচ্ছে কি, ওই যে আপনাদের অ্যাসেসর পার্টের একটা ডেমো আছে, হ্যাঁ, অ্যাসেসর পার্টের যে একটা ডেমো আছে, ওই ডেমোটা করানোর জন্য অফলাইন ক্লাসের কথা বলা আছে, ঠিক আছে? কিন্তু আপনাদের যে রিটেন পার্টের জন্য কিন্তু আমাদের মোটামুটিভাবে প্রিপার্ড এই 5টা মানে সিভিএলএম, ঠিক আছে? 1 2 3 11 12, হ্যাঁ। আপনারা আগে আপনাদের ইয়াটা আছে না, ওই যে এভিডেন্স গাইড, যেটা আমরা এভিডেন্সটা বলি, হ্যাঁ, ওই এভিডেন্সটা রেডি করতে থাকেন। এভিডেন্সটা রেডি করে আমাকে জমা দিবেন, কনফার্ম করবেন, এরপরে তো আপনারা লাইভ ক্লাসে আসবেন। গতবার আমরা লাইভ ক্লাস করাইছি 3 দিন, হ্যাঁ। 3 দিনে আমাদের স্টুডেন্ট ছিল প্রায় 13 জনের মতো, 14 জনের মতো ছিল গত ব্যাচে, হ্যাঁ। 14 জনের মতো ছিল। এভিডেন্স ক্লাসে আসছে কয়জন জানেন? আসছে প্রথম দিন 2 জন, দ্বিতীয় দিন 2 জন, তৃতীয় দিন 3 জন। এর মধ্যে মানে একই ব্যক্তি 2 বার আসছে, 3 বার আসছে, এরকমও আছে। অথচ আমাদের তো সারাটা দিন বুক করে ফেলতে হয়। একজন আসলেও সারাদিন, সবাই আসলেও সারাদিনই। স্যার এভিডেন্সের কথা দিব না, ওটা কিভাবে মেক করব? এভিডেন্সের ডেমো আপনাদেরকে দিয়ে দিব। ওই ডেমো অনুযায়ী আপনারা শুধু ওই অ্যাসেসর পার্টের এভিডেন্সটা আপনারা আপনাদের নামে আপনাদের সব কিছু করে রেডি করবেন, ঠিক আছে? আমরা একটা মডেল আপনাদেরকে দিয়ে দিব, মডেল অনুযায়ী আপনারা আপনাদেরটা ঠিক করবেন। তাহলে স্যার এখন আমরা যারা এসএসআর পার্টের জন্য আছি তারা এখন আমরা কিভাবে কি করব, এটা একটা গাইডলাইন দিয়ে দিতেন। আপনারা যারা অ্যাসেসর পার্টে আছেন তারা আক্তার ভাইয়ের সাথে কথা বলেন যে আমাদের তো ইয়াটা শেষ এখন, আমরা আপনারা কি খুব ইমিডিয়েট পরীক্ষা দিতে চান? না স্যার আমাদেরকে বলছিল যে আগস্টে একটা নাকি হবে, ওইটার কথা বলছিল। অগাস্টে? আচ্ছা, জি জি। এরপর আপনি ওনার সাথে কথা বলেন, ঠিক আছে? যে আমাদের তো 5টা সিভিএলএম পড়া শেষ, তাহলে আমরা কি করব, হ্যাঁ। আপনারা কয়জন আছেন টোটাল শুধু সিবিএ? স্যার আমি বলতে পারছি না কয়জন আছি। নাম বলেন, নাম বলেন, যারা সিবিএ আছেন তারা নাম বলেন, নিজেদের নাম বলেন। স্যার হাবিব। হাবিব সাহেব তো আমি জানি সিবিএ তে আছেন আপনি, আর আর কে আছেন? আলামিন নামে যে উনিও, আপনিও সিবিএ না? জি জি স্যার, জি জি স্যার আমি। আর কেউ আছেন কি? এখন কথা না বললে কেমনে হবে? আর কেউ আছেন সিবিএ তে? আচ্ছা, সমস্যা নাই। দেখেন, নেক্সট ক্লাস থেকে আমাদের হচ্ছে সিবিটি এর ফুল মেন ট্রেনিং পার্টের ক্লাসগুলো শুরু হবে। সো আলামিন সাহেব, হাবিব সাহেব, আপনারা যদি ওই সব ট্রেনিং পার্টে জয়েন করতে চান আমাদের কোনো আপত্তি নাই, ইউ আর ওয়েলকাম। আর যদি না জয়েন করতে চান তারপরেও কি কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আপনারা কালকে আক্তার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে বলবেন যে আপনারা কি করবেন, আপনাদের ওইটা শেষ। এখন আপনাদের শুধু 2টা কাজ বাকি আছে, ওই ইয়াটা তৈরি করা, এভিডেন্সটা তৈরি করা, আর ওই ট্রেনিং পার্টের ডেমোটা দেখা, মানে অ্যাসেসমেন্ট পার্টের ডেমোটা করা।
এই দুইটা একদিনে হয়ে যাবে। আপনি ইয়াটা এভিডেন্সটা তৈরি করলে পরে ওইটা একদিনে হয়ে যাবে। স্যার এমনি আমাকে অ্যাডমিশনের সময় বলছিল যে মানে ওই যে অনলাইন ক্লাসগুলো করার পরে যখন আমরা অ্যাসেসমেন্ট দিব তখন এর এক সপ্তাহ আগে অফলাইন ক্লাসগুলো হবে, দেন হচ্ছে অ্যাসেসমেন্টে বসাই দিবে, এটা বলছিল। হ্যাঁ, সবই ঠিক আছে, ঠিক আছে। আপনাদের তো যখন বলছে তখন তো সিবিটিএ ফুল ফর্মে বলছে, হ্যাঁ। এখন আমাদের সিবিটি এর অ্যাসেসমেন্ট আমি যেমন আপনাকে এত সহজে বলে দিতে পারলাম, সিবিটিএ যারা করতেছে তাদেরকে আমি বলে দিতে পারছি? তাদের এখন অনেক দূর যাইতে হবে, কারণ তারা দুইটা একত্রে করতেছে, তাদের পরিশ্রমটা তারা কমায় নিচ্ছে। যেমন আপনারা যারা ভবিষ্যতে ট্রেনিং পার্টে আবার আসতে যাবেন, আপনাকে কিন্তু ফুল পার্টটা আবার পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। রিটেনটা ফুল পার্টে দিতে হবে, শুধুমাত্র ওই অ্যাসেসমেন্টের ডেমোটা আপনার না দিলেও চলবে। আবার এভিডেন্স ফুলই তৈরি করতে হবে। মানে আপনার জন্য ডাবল পরিশ্রম, ঠিক আছে। যারা শুধু সিবিএ করতেছে তাদের জন্য কিন্তু ডাবল পরিশ্রম। আর যে চিন্তা করতেছে সে ট্রেনিং পার্টে যাবে না, শুধু অ্যাসেসর হিসেবে কাজ করবে, তার জন্য এটা ঠিক আছে। কিন্তু যে চিন্তা করবে ভবিষ্যতে আমি ট্রেনার হিসেবে কাজ করব, তার জন্য কিন্তু একদম ডাবল পরিশ্রম, ঠিক আছে। কারণ আপনি যখন আবার ট্রেনিং পার্টের জন্য ইয়া করবেন, তখন আপনার কোর্সের নাম কি হবে জানেন? সিবিটিএ। আপনার জন্য শুধু সিবিটি নামে কোনো কোর্স প্রশিক্ষণ নাই তো। তার মানে সিবিটিএ মানে আপনাকে আবারও ফুল পরীক্ষাটাই কি অলমোস্ট আবারও দিতে হবে। ক্লিয়ার তো আপনারা? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আজকে আমরা শেষ দিচ্ছি। হ্যাঁ, আপনারা তাহলে আপনি আজকেই অথবা কালকে সকালেই, হ্যাঁ কালকে আক্তার ভাইয়ের সাথে কথা বলেন যে কি বিষয়ে কথা ইয়া করা যাবে। স্যার কোশ্চেনের কথা যে বলছিলেন ওটা আপনার আগে কথা বলেন, কোশ্চেনটা যখন আমরা দিব, হ্যাঁ কোশ্চেনটা তো শুধুমাত্র সিবি এর জন্য না, সিবিটি এর জন্য বোথ, হ্যাঁ। কোশ্চেনটা তো শুধুমাত্র সিবি এর জন্য না, সিবিটি এর জন্য, সিবি এর জন্য কি আলাদা আলাদা কোশ্চেন হবে, ঠিক আছে। এখন আপনারা তো আমার কাছে যে কোশ্চেনগুলো আছে ম্যাক্সিমাম কোশ্চেনই কি সিবিটি এর, আর সিবি এর কোশ্চেন হয়তো একটা আছে, কি ওটা খুঁজে বের করে তারপরে দিব। আপনি আগে কথা বলেন। কথা বলে যখন আপনাকে বলবে যে পরীক্ষা রিলেটেড বিষয়গুলো, এমনি একটা প্যাটার্ন আপনাকে দিয়ে রাখবো। আপনারা যারা দুইজন আছেন আর পার্সোনালি এরপর আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। কোশ্চেন টোশ্চেন যে বিষয়গুলো লাগবে এগুলো গ্রুপে দিয়ে কোনো লাভ নাই, কারণ আমরা গ্রুপে সব দিতে চাচ্ছি না এখনই, কারণ করতে হবে, রাইট? ঠিক আছে, কারণ আমরা এটা গ্রুপে এই জন্যই দিতে চাচ্ছি না, এটা গ্রুপে দিব না তা না, গ্রুপে তো দিব, যখন দেওয়ার সময় আসবে গ্রুপে সবই দিব, কিন্তু যখন যেটা দিব তখন। এখন উল্টাপাল্টা ভাবে দিলে কি হবে, অনেকে এটা দেখতে যাবে, ডিমোটিভেট হবে, এটা সেটা বিভিন্ন জিনিস দরকারই নাই। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে থাকেন আপনারা সবাই, ভালো থাকবেন। আজকে ক্লাস শেষ দিচ্ছি আমরা, হ্যাঁ, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।